বেশ, তাহলে সবার প্রথমে যেটা বলবো আমি সেটা হলো তোমাদের পরীক্ষায় কি টাইপের কোয়েশ্চেন আসে, যদিও সেটা অলরেডি আগে আমরা ডিসকাস করেছিলাম, তবু আমি আরেকবার বলবো, ঠিক আছে? প্রথমে কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? তারপরে কোন জায়গাটা থেকে তুমি পড়লে কতটা মার্কস অ্যাটেন্ড করতে পারবে, কোন জায়গাটা বেশি জোর দেবে, কোন জায়গাটা মাস্ট আসবে, সেই জায়গাগুলো নিয়ে আগে আমি ডিসকাস করবো। দেখো, তো আমাদের নিউমেরিক্যালের সিলেবাসের কথা যদি বলো, সবচেয়ে সমস্যার বিষয় হলো এখানে 2 ঘন্টায় পরীক্ষা। কেন আমি সমস্যাটা আগে তুলে ধরছি, তার কারণ অনেকেই আছো যারা এখনো পর্যন্ত ভাবছো যে যেগুলো সবকটা পেপারের মধ্যে যেরকম ভাবে টাইম পাবো আমি পরীক্ষায় লেখার, নিউমেরিক্যালও সেরকম টাইম পাবো। কখনোই নয়, কখনোই নয়। তুমি এখানে 50 নাম্বার পরীক্ষা দিচ্ছ 2 ঘন্টায়, তাহলে সবচেয়ে প্রথম তোমাকে যেটা কেয়ারফুল হতে হবে যে মার্কস বেশি টাইম কম, ঠিক আছে? কারণ এটা কেন কেয়ারফুল হতে বলছি, কারণ তোমার দেখবে প্রত্যেকটা ইউনিটেই তোমার জানা প্রশ্নে ভর্তি, তা সত্ত্বেও তোমার টাইম ম্যানেজমেন্টের প্রবলেম যদি হয় তাহলে কিন্তু তুমি মার্কস তুলতে পারবে না, ঠিক আছে? সেই কারণে সবার প্রথমে যেটাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে। আমি একটু বলি যে পরীক্ষায় কোন জায়গাগুলো থেকে সবচেয়ে প্রথম তুমি আনসার করবে। দেখো, আমাদের ইউনিট ডিভিশন যদি বলি, আমাদের টোটাল 6টা ইউনিট, তো প্রথম দুটো ইউনিট অ্যাকচুয়ালি 3টে চ্যাপ্টার নিয়ে তৈরি। প্রথম দুটো ইউনিট 3টে চ্যাপ্টার নিয়ে তৈরি। তাহলে ইউনিট 1 আর ইউনিট 2 তে আছে আমাদের 5 নাম্বার, এটায় আছে আমাদের 5 নাম্বার, কিন্তু 3টে চ্যাপ্টার আছে। ফার্স্ট হচ্ছে এরর, 2 হচ্ছে অপারেটর, 3 হচ্ছে ইন্টারপোলেশন, ঠিক আছে? কিন্তু আসে এখান থেকে 5। খুবই খারাপ বিষয়, এত কিছু পড়ে মাত্র 5 নাম্বারের বড় প্রশ্ন, খুবই খারাপ বিষয়। কারণ আমরা আশা করি সবাই যে একটা বড় প্রশ্ন বেশি সংখ্যায় পেলে আমাদের পড়ে লাভ আছে, খেটে লাভ আছে, ঠিক আছে? কিন্তু এই 3টে চ্যাপ্টার যদি আমি না পড়ি তাহলে আমার পক্ষে বাকি নিউমেরিক্যালটা বোঝা সম্ভব নয়। সেটা ইন্টিগ্রেশন হোক, সেটা ডিফারেন্সিয়েশন হোক, যে চ্যাপ্টারেই যাই না কেন, এই 3টে চ্যাপ্টারের আইডিয়া যদি আমার না থাকে, আমি যদি কোনো জিনিস না জানি, তাহলে আমার বাকি চ্যাপ্টারগুলো পড়ে বোঝা সম্ভব না। সেই কারণে আমাকে পড়তেই হয়েছে 3টে চ্যাপ্টার। তো যখন পড়েইছো, বড় প্রশ্নের জন্য তুমি কাকে টার্গেট করবে? তুমি টার্গেট করবে অপারেটরকে, কারণ এটা একটা শিওর শর্ট বড় প্রশ্ন তোমাকে দেবেই দেবে। আমি বলছি না যে নিউমেরিক্যাল ইন্টারপোলেশন বাদ দিয়ে যাও, ঠিক আছে? কখনোই বাদ দেওয়াটার দরকার হয় না। কারণ ইন্টারপোলেশনের কোয়েশ্চেন প্যাটার্ন যদি তুমি দেখো, খুব কঠিন প্রশ্ন কিন্তু ইন্টারপোলেশন থেকে আসে না, আর ইন্টারপোলেশন থেকে প্রতি বছর প্রশ্ন আসেও না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার কাছে একটা বড় সুযোগ হচ্ছে যে তুমি শুধুমাত্র অপারেটর এবং এরর পড়ে, কিন্তু যেহেতু এরর একদম ছোট চ্যাপ্টার, এররে পড়ার বিশেষ কিছু নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? সবই প্রবলেম রিলেটেড, ঠিক আছে? আর অপারেটরে একটু মানে এই থিওরি জাতীয় জিনিসপত্র প্রুভ করতে হয়, কিন্তু এগুলো থিওরি নয়, এগুলো তো সবই অঙ্কের মতো, তো অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? তো এখন বিষয় হলো যে এইখানে মেনলি অপারেটর টার্গেট করবে, তোমার 5 মার্কস উঠে আসবে। আর হ্যাঁ, এররটাও একটু টার্গেটে রাখবে, এররটাও একেবারে ছেড়ে লাভ নেই। যেমন দেখো, এইটা দেখো আমাদের 2021 সালের প্রশ্ন। 2021 সালের প্রশ্নতে তোমার অপারেটর আর এরর মিলিয়ে ফার্স্ট প্রশ্নটা এসেছে, আর সেকেন্ডটায় আবার ইন্টারপোলেশন আর এরর মিলিয়ে এসেছে, ঠিক আছে? ওকে, তো দেখো তোমাকে এরর আর অপারেটর দুটোই পড়তে হচ্ছে অ্যাকচুয়ালি। তো সেই কারণে চলো এরর আর অপারেটরটাকে তুমি টার্গেট করো, ঠিক আছে? আর কিছু কিছু জিনিস আমি বলেছিলাম, যেমন ধরো এবছর হারমাইট আসার চান্স খুব বেশি, তো ওইটাকে টার্গেটে রাখতে পারো। বিষয় হচ্ছে এটা যে তোমাকে মাত্র ওখান থেকে 5 নাম্বার দেবে, তো খুব বেশি কিছু হ্যাবক কিছু ওখান থেকে খেটে তোমার লাভ নেই, ঠিক আছে? এটা গেল ইউনিট 1 এন্ড ইউনিট 2। আমি আসছি ইউনিট 3। ইউনিট 3 তে কি পড়বো আর কি বাদ দেব, অনেক কিছু আছে, অনেক কিছু আছে ইউনিট 3 তে। কি পড়বো কি বাদ দেব, দেখো অনেক কিছু আছে বলতে আছে তো মাত্র 2টো চ্যাপ্টার, কিন্তু চ্যাপ্টারগুলোর মধ্যে আছে অনেক কিছু। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? দেখো ইন্টিগ্রেশনটা একটু রিলেটিভলি বড় চ্যাপ্টার ডিফারেন্সিয়েশনের থেকে। আমি ইন্টিগ্রেশনে তোমাদের ডে 2 তে দেখবে
থিওরি জাতীয় একটা জিনিস পড়িয়েছিলাম, সেটা হচ্ছে নিউটন কোটস, ঠিক আছে? কিন্তু দেখো আমি চাপ দেব না যে নিউটন কোটসের মেন থিওরিটা করতেই হবে, কারণ নিউটন কোটসের মেন থিওরি কিন্তু বহু বছর আমি দেখিনি আসতে, ঠিক আছে? আসে কোনটা অ্যাকচুয়ালি জানো? আসে হচ্ছে এই জায়গাটা, এই যে তুমি ফর্মুলা মুখস্থ রাখলে কিসের কিসের, একটা হচ্ছে আইএনসি এই ফর্মুলাটা, ঠিক আছে, আর একটা হচ্ছে ইএনসি এই জায়গাটা। আইএনসি মানে হচ্ছে নিউটন কোটসের ইন্টিগ্রেশনের ফর্মুলা, ইএনসি মানে নিউটন কোটসের এররের ফর্মুলা। তুমি এই দুটো ফর্মুলা মুখস্থ রাখলে, ঠিক আছে? মুখস্থ রেখে সোজাসুজি চলে এলে এই ডেরিভেশন গুলোয়। ট্রাপিজয়েডাল খুব সম্ভবত 2024 বোধহয় এসে গেছিল মনে হচ্ছে, ঠিক আছে? নিউটন কোটস থেকে ট্রাপিজয়েডাল খুব সম্ভবত 2024 প্রশ্নে ছিল, ঠিক আছে? যদি আমার খুব ভুল না হয় তাহলে ওটা 2024 ছিল। ও সরি, সিমসন ছিল, ঠিক আছে? সিমসনস ছিল, সিমসনস 1/3। তো তুমি ফোকাস করবে ট্রাপিজয়েডাল মানে নিউটন কোটস থেকে ট্রাপিজয়েডাল, তুমি ফোকাস করবে নিউটন কোটস থেকে সিমসনস 3/8, ঠিক আছে? তুমি ফোকাস করবে নিউটন কোটস থেকে বুলস, তুমি ফোকাস করবে নিউটন কোটস থেকে ওয়েডেলস। এই চারটের মধ্যে কিন্তু একটা আসবে। কি বললাম বুঝলে? নিউটন কোটস থেকে ট্রাপিজয়েডাল, নিউটন কোটস থেকে ওয়েডেলস, নিউটন কোটস থেকে বুলস আর নিউটন কোটস থেকে সিমসনস 3/8। এই চারটের মধ্যে একটা আসবে এখানে। তাই তোমার এই চারটেকে ফোকাসে রাখতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশনে এই চারটেকে ফোকাসে রাখতে হবে। এবং খুব বিশাল কিছু বড় বড় নয় কিন্তু ডেরিভেশন গুলো, তুমি যদি দেখো ডেরিভেশন কিন্তু খুব বিশাল কিছু বড় নয়। আমি তোমাকে কোনগুলো বলছি ভালো করে বোঝো। ফার্স্ট হচ্ছে নিউটন কোটস থেকে ট্রাপিজয়েডাল, এই যে নিউটন কোটস থেকে ট্রাপিজয়েডাল, এই এক লাইন এখানে, ঠিক আছে? তারপরে এই মাঝের একটা লাইন আছে এখানে, এটাকে বাদ দিয়েছি। তারপরে এই আইএনসির ভ্যালু বের হলো, এইখানে তোমার হাফ হয়ে গেল। আর এই ইএনসির ভ্যালু ডিগ্রি অফ প্রিসিশন, ঠিক আছে? তুমি যদি ঠিকঠাক ভাবে লিখে দেখো মোটামুটি এক পাতার চেয়ে একটু কম আসবে, পৌনে এক পাতা মতো আসবে। পুরোটাই ক্যালকুলেশন, লেখার কিছু নেই। থিওরি যে তোমাকে লিখতে হচ্ছে অ্যানালিসিসের মতো এরকম ব্যাপার না, লেখার কিছু নেই, পুরোটাই ক্যালকুলেশন, তাই মাথায় রাখা যায়, ঠিক আছে? আর ফর্মুলা বেশ, তো ফর্মুলাটা মাথায় রাখছো, ভ্যালুগুলো বসাচ্ছ, ক্যালকুলেশন করছো, হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই তো ব্যাপারটা। আচ্ছা, আর এটা 2024 এসে গেছে, তাই এটার কোনো প্রয়োজন হবে না। সিমসনস 1/3, নিউটন কোটস থেকে সিমসন 3/8, এই যে এইটা নিউটন কোটস থেকে সিমসন 3/8। ওকে, মোটামুটি তোমার খাতায় লিখলে হয়তো এক পাতার একটু কম দাঁড়াবে, পৌনে এক পাতা মতো দাঁড়াবে, ঠিক আছে? আর নিউটন কোটস থেকে বুলস, এটা ওই একই সাইজ। নিউটন কোটস থেকে ওয়েডেলস, ঠিক আছে? তো এই চারটে জিনিস তোমাকে কিন্তু নিউটন কোটস থেকে করতে হবে। নিউটন কোটসের মেন থিওরি খুব বেশি জোর দেবো না, যেহেতু ইন্টিগ্রেশনে অনেক কিছু করেছো, তো নিউটন কোটসের মেন থিওরি আমি জোর দেবো না। মেন থিওরি মানে যেটা মেন আর কি, নিউটন কোটসের ফর্মুলার প্রুফ আমি জোর দেবো না, ঠিক আছে? আচ্ছা, এইবার আসছি এই ধরনের অঙ্কগুলো। এই অঙ্কগুলো কিন্তু ছোট্ট ছাটকা অঙ্কগুলো কিন্তু প্রতি বছর মানে একটা দুটো করে আসে, ঠিক আছে? এবং আসেও আবার কত নাম্বারে দেখো, 3 নাম্বার 4 নাম্বার এরকম আর কি, ঠিক আছে? পার্ট মার্কিং থাকে। অর্থাৎ কি ব্যাপারটা হচ্ছে, তোমাকে ধরো এই অঙ্কটার সাথে একটা এমনি কোয়েশ্চেন দিয়ে দিল, যেমন এখানে কোয়েশ্চেনটা দিয়েছে নিউটন সিমসনস 1/3 এর সাথে সিমসন 3/8 এর কম্পারিজন করো, মানে একটা চার্ট টাইপের করে কম্পেয়ার করে দিচ্ছ। আমি সব করে দিয়েছি, ঠিক আছে? তো এই ধরনের কোয়েশ্চেনে মার্কস তোলা খুব সহজ, যেহেতু পার্ট কোয়েশ্চেন না, মার্কস তোলা খুব ইজি, ঠিক আছে? আর পার্ট কোয়েশ্চেন করার সুবিধা হচ্ছে কি বলতো, মার্কিংটাও খুব ভালো পাওয়া যায়। বড় প্রশ্ন করতে গিয়ে যদি তুমি বাই চান্স কোথাও যদি একটু ভুল করে ফেলো, তাহলে তোমার মার্কস কাটা যায়। পার্ট কোয়েশ্চেন তো ছোট প্রশ্ন, ভুল হওয়ার তো চান্স কম, ছোট জিনিস তো। একবার তুমি ছোট জিনিস যখন লিখছো, তো সেখানে দেখবে ভুল হওয়ার চান্স কমে যায়। বড় প্রশ্ন যত লিখবে, একটা টানা লিখে যাচ্ছ, একটা বোরিং ব্যাপার চলে আসে, ভুল হওয়ার চান্স বেড়ে যায়। তো সেই কারণে সবসময় পার্ট কোয়েশ্চেন অ্যাটেন্ড করাটা বেটার, ঠিক আছে? মার্কস ওঠে বেশি। আচ্ছা, এই ধরনের প্রশ্ন কিন্তু সবসময় করবে, এই যে ছোট প্রশ্ন টাইপের, তোমাকে সবসময় হেল্প করবে, মার্কস ক্যারি করবে, সবসময় বেটার মার্কস ক্যারি করবে, ঠিক আছে? আচ্ছা চলো, আচ্ছা এবার আসছি অঙ্কে। অঙ্কের টাইপ যদি বলো, এই টাইপের আমি দুটো অঙ্ক করিয়েছি, কিন্তু দুটোই এরকম ব্যাপার নয় যে এই দুটোই হয়, এটা একটা পার্টিকুলার টাইপ, ঠিক আছে? এখানে টাইপটা এরকম বলেছে যে তোমাকে এইটা যদি রুল অফ ইন্টিগ্রেশন দেওয়া থাকে, তাহলে
x a0 x1 a2 এগুলোকে বার করে দাও। তো প্যাটার্নটা এরকমই, তুমি দেখে নিচ্ছ যে এখানে তোমাকে বলে দিয়েছে এক্সাক্ট ফর অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি অ্যাজ হাই অ্যাজ পসিবল, যতটা বেশি সম্ভব ততটা বেশি হাইয়েস্ট ডিগ্রি পলিনোমিয়ালের জন্য এক্সাক্ট। আর সঙ্গে সঙ্গে তুমি বুঝে নিলে যে এররটা কি আছে, সেখান থেকে তুমি বুঝে নিলে যে কত পলিনোমিয়ালের জন্য এক্সাক্ট হতে পারে, সেই পলিনোমিয়ালগুলো পুট করলে তোমার যে ভ্যালুগুলো আননোন ছিল সেগুলো চলে আসবে। ঠিক আছে, একদম সোজা অঙ্ক, এক্স্যাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাচ করে পরীক্ষা অঙ্ক দেবে এরকমটা না, এটা একটা প্যাটার্ন। ঠিক আছে, যেমন ছোটবেলায় তুমি ইন্টিগ্রেশন শিখেছো, sin x cos x tan x এসবের ইন্টিগ্রেশন শিখে গেছো, পরীক্ষায় দিয়ে দিল sin x plus cos x এর ইন্টিগ্রেশন, তুমি বলবে আমি করিনি, সেরকম না ব্যাপারটা। তুমি যখন শিখে গেছো জিনিসটা, সেই প্যাটার্নে যত অঙ্ক থাকুক না কেন কাজ তো একই। তো এই প্যাটার্নটাকে তোমাকে কিন্তু ফলো করতে হবে। এই প্যাটার্নে আমি দুটো অঙ্ক করিয়েছি, দুটো কেন যদি 200টাও করাই, প্যাটার্ন যদি তুমি না ফলো করো, 201 নম্বর অঙ্ক দিলে তুমি চিনতে পারবে না। ঠিক আছে, তো তোমাকে প্যাটার্ন ফলো করতে হবে। প্যাটার্ন ফলো করলে তুমি যে কোনো অঙ্ক, এই টাইপের যে কোনো অঙ্ক নামিয়ে দেবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, এটা আরেকটা প্যাটার্নের অঙ্ক। এই অঙ্কটাও কিন্তু খুব রেগুলারলি এক্সামে আসে, পার্টিকুলারলি এই অঙ্কটাই আসে। ঠিক আছে, সুতরাং এই ধরনের অঙ্ক অবশ্যই করবে। চলো, ইন্টিগ্রেশনের আমার এটা ডে 2 ছিল। স্পেসিফিক্যালি তোমাদেরকে ইন্টিগ্রেশনটাই করে আসতে বলেছিলাম আমি আজকে। ইন্টিগ্রেশনের সাথে বোধহয় আরেকটা কিছু বলেছিলাম, বোধহয় ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাই তো ছিল নাকি? হ্যাঁ, ঠিক আছে। তো সেই জন্য আমি এদেরকে নিয়ে আরো বেশি করে কথা বলবো আজকে, যদিও আমি ওভারঅলটাও বলে দেবো যে কি কি করবে কি কি করবে না, লাস্টেও আবার বলবো। ঠিক আছে, একবার এটাকে বলে দিই একটু। ঠিক আছে, লাস্টেও আমি আবার বলবো। ইন্টিগ্রেশনে এই একটা অঙ্ক সম্পূর্ণ নতুন টাইপের অঙ্ক, আগে কখনো দেয়নি, হঠাৎ করে 2022-এ দিয়েছে। ঠিক আছে, কিন্তু এটা কঠিন না, ছোট টাইপের। ঠিক আছে, 5 নম্বরে দিয়েছে, তো সেই তুলনায় 5 নম্বরের তুলনায় কিন্তু কিছুই নয় এটা, মানে সাইজ হিসাবে দেখতে গেলে। ঠিক আছে, সাইজ হিসাবে দেখতে গেলে এটা এক পাতাও হবে না, তো 5 নম্বরের তুলনায় দেখতে গেলে এটা কিছুই নয়। ঠিক আছে, মানে এই পর্যন্ত তো স্টেটমেন্টটাই, এইটা তো স্টেটমেন্টটা যেটা তোমাকে প্রুফ করতে দিয়েছে, আর আনসার হচ্ছে এইটা আর এইটা, বাস এইটুকু 5 নাম্বার। ঠিক আছে, তো কিছুই নয় 5 নম্বরের তুলনায় এটা লেখাটা। ঠিক আছে, তো অবশ্যই ভালো করে তৈরি করবে। এটাই কোশ্চেনটা 2022-এ যেটা দিয়েছিল, এটাই কোশ্চেনটা, উপরে আনসারটা পুরোটা আছে। ঠিক আছে, আচ্ছা বেশ। এই যে বলছিলাম একটু আগে যে এই যে টাইপটা, এখন এই অঙ্কটা 2024-এ এসে গেছে, কিন্তু এই টাইপের ওই যে আগের অঙ্কটা যেটা বলছিলাম, ডিসকাস করছিলাম, a0 x1 x2 বার করতে দিয়েছে, সেম টাইপের অঙ্ক। ওখানে পলিনোমিয়াল অফ বোধহয় ডিগ্রি 3 বা 2 ছিল, এখানে বোধহয় ডিগ্রি 3। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই যে টাইপটা, এটাকে যদি তুমি ফলো করো তাহলে তোমার জন্য এটা কোনো ব্যাপার না, তোমাকে টাইপটা ফলো করতে হবে। ঠিক আছে, 2024-এ এটা এসে গেছে, 2025-এ এই টাইপের অন্য একটা অঙ্ক দিতেই পারে, তো এটাকে সেই হিসাবে আমি ছাড়িনি। বুঝতে পারলে ব্যাপারটা হচ্ছে এটাই। ঠিক আছে, আচ্ছা, এটা 2024-এ এসে গেছে, সিম্পসনস 1/3 এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। ট্রাপিজয়েডাল রুলের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কিন্তু আসেনি, ওইটা দেখবে আমার ডে 1-এ আছে। ঠিক আছে, ফার্স্ট ডেতে ওটা আমি করিয়েছি, ইন্টিগ্রেশনের যে ডে 1টা ওখানে আমি করিয়েছি। তো সিম্পসনস 1/3 এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যেহেতু 2024-এ এসে গেছে, এটাকে বাদ দাও। কিন্তু ট্রাপিজয়েডালের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন 2024-এ যেহেতু আসেনি, ওটাকে করবে, ডে 1-এ আছে। ঠিক আছে, আর একটা কথা বলি, যখনই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেবে, দেখবে ছবি সহ আমি একটা লেখা লিখেছি। ঠিক আছে, তো ওই লেখাটা মোটামুটি নিজের আন্দাজে লিখবে। হ্যাঁ, ভাষা একদম কপি করতে কখনোই চেষ্টা করবে না, তাহলে দেখবে ভুল আসবে, মানে ভুল করে ফেলবে। ঠিক আছে, নিজের মতো করে গুছিয়ে বোঝানোর চেষ্টা করবে যে জিনিসটা তুমি কি বলতে চাইছো, তুমি ফুল মার্কস নিয়ে বাড়ি আসবে। একটু একটু যদি লেখায় ভুলও হয়, ওটা কোনো মানে ম্যাটার করে না। ঠিক আছে, তোমার আইডিয়াটা যদি ঠিক থাকে, যে কেউ পড়ে বুঝতে পারবে যে তুমি কি বলতে চাইছো। আর তোমার আইডিয়া যদি ঠিক না থাকে, তুমি যদি ভাষা মুখস্থও করো, যে কেউ সেটাও ধরে ফেলবে যে তুমি ভাষাটা মুখস্থ করেছো, নিজে কিছু বোঝো না। ঠিক আছে, তো ওই জায়গাটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে যে আমি বুঝি, আমাকে ভাষা মুখস্থ করার দরকার নেই, আমি যেটা বুঝি সেটা আমি হালকা করে বুঝিয়ে দেবো। তাতে যদি একটু একটু গ্রামাটিক্যাল মিস্টেক হয়, হোক না, তাতে সমস্যা কি আছে, ওটা কেউ দেখে না। ঠিক আছে, চলো। আচ্ছা, এইখানে এই লাস্টের দিকে, ইন্টিগ্রেশনের একদম লাস্টের দিকে গিয়ে না আর একটা টেকনিক্যাল কোয়েশ্চেন আছে। টেকনিক্যাল মানে এই সেন্সে টেকনিক্যাল বলছি, মিড পয়েন্ট রুল। ঠিক আছে, এই মিড পয়েন্ট রুলটা কিন্তু আসে, দেখবে 2021 বা 22-এ এসেছিল। ঠিক আছে, তো এটাকে একটু তৈরি করতে হবে মিড পয়েন্ট রুলটাকে। ওকে,
আর মিড পয়েন্ট রুলের একটা কোয়েশ্চেন 2021 হয়েছিল, 2023 এসেছিল। এটা পার্টিকুলারলি মিড পয়েন্ট রুলটা প্রুফ করার পর এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? এই যে কোয়েশ্চেনটা, ঠিক আছে? ওকে, তো এই কোয়েশ্চেনটা একটু তৈরি করবে, কিন্তু এটা ভুল ছিল, আমি ক্লাসে করানোর সময় বলে দিয়েছি, কারেকশনও করে দিয়েছি। তবে তুমি তো পরীক্ষার সময় কারেকশন করে আনসার করবে না, তোমায় যা কোয়েশ্চেন দিয়েছে সেই অনুযায়ী আনসার করতে হবে, ঠিক আছে? এর সাথে অ্যাডিশনালি যে কোয়েশ্চেন ছিল বা হয়তো দু একটা কোয়েশ্চেন বাদ আছে, সেগুলো নিয়ে আমি পরে ডিসকাস করবো। আমাদের তো রিভিশন চলতে থাকবে, সুতরাং ডিসকাস পরে হবে ওগুলো নিয়ে। আগে আমি ওভারঅল জিনিসটা বলি, ঠিক আছে? যেটা তৈরি করবে আগে সেটা বলি। এরকম একটা দুটো প্রশ্ন ওগুলো পরে করা যায়, ওটা কোনো সমস্যা না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল ইন্টিগ্রেশনটা। ইন্টিগ্রেশন আমি খুব বেশি কিছু বলিনি। ডে 1 থেকে ট্রাপিজয়েডাল রুলের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা নাও। দেখো, যারা সব করেছো তারা তো অবশ্যই ভেরি গুড, ঠিক আছে? যারা সব করোনি তাদের জন্য আমি সামারাইজ করছি, বুঝতে পারলে? আর যারা সব করেওছো তারা রিভিশনটা আপাতত এর উপর করো, বাকিটা তুমি আবার পড়ে নিতে পারবে, ঠিক আছে? তাহলে কি বললাম, ডে 1 থেকে ট্রাপিজয়েডালের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা অন্তত করবে মিনিমাম, ওটা ঠিক আছে? আর ডে 2 ডে 3 যেগুলো আমি সামারাইজ করে করিয়েছি, এগুলো সামারাইজ করেই করিয়েছি, তোমাকে মাথায় রেখো। হ্যাঁ বলো। বলছি ট্রাপিজয়েড কম্পোজিট ট্রাপিজয়েড দুটোই নাকি শুধু ট্রাপিজয়েড? ট্রাপিজয়েডাল কম্পোজিট ট্রাপিজয়েডাল দুটোই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা করবে, ঠিক আছে? ডে 1 থেকে ওই দুটো করবে মিনিমাম, ঠিক আছে? আর ডে 2 থেকে ডে 3 থেকে যা করিয়েছি সেগুলো করবে। আচ্ছা, আর একটা অঙ্ক টাইপ করিয়েছিলাম, অঙ্কের টাইপ, ঠিক আছে? ডে 1 এ দেখবে একটা অঙ্কের টাইপ ছিল, খুব বিশাল কিছু, কঠিন কিছু না, জাস্ট একটু ক্যালকুলেশনটা ধরতে পারলেই হলো। দুটো টাইপের অঙ্ক মেনলি ওখানে ছিল, তো একটু প্র্যাকটিস করে রাখো ওই দুটো টাইপের অঙ্ক, ঠিক আছে? তাহলে তোমার ইন্টিগ্রেশন সব কিছু হয়ে যাবে। মানে যা তোমাকে ইন্টিগ্রেশনে করালাম তার থেকে তুমি দেখো, ইন্টিগ্রেশনে তো 3টে প্রশ্ন আসে, দেখবে ইন্টিগ্রেশনে মিনিমাম দুটো ওখান থেকেই কমন পেয়ে যাবে। তাও ডিফারেন্সিয়েশন যেহেতু ইন্টিগ্রেশনের থেকে আগে করিয়েছি, তো ডিফারেন্সিয়েশনটা অবশ্যই করবে, ডিফারেন্সিয়েশনটা বাদ দেবে না, ঠিক আছে? কারণ ইন্টিগ্রেশন আমি সিলেক্টিভ পড়িয়েছি, তবু আশা করছি ওখান থেকেই তুমি পেয়ে যাবে। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের একটা মজা হচ্ছে, ডিফারেন্সিয়েশনে না অনেক সময় অঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে? এই টাইপের অঙ্ক, সেক্ষেত্রে তোমাকে বেশি খাটতেও হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে কি জানো তো, বেশি খাটতেও হয় না, ঠিক আছে? এক মিনিট দাও। আচ্ছা, আচ্ছা, এই যে দুটো প্রশ্ন, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন কাকে বলে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কাকে বলে, অনেক সময় কোয়েশ্চেনে ঢুকিয়ে দেয়, তো এই দুটোকে একটু তৈরি করবে। হোয়াট ইজ নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, হোয়াট ইজ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, জাস্ট কোয়েশ্চেন হিসাবে 1 নম্বরের আনসার হিসেবেই মাথায় রাখবে, তার চেয়ে বেশি দেবে না, ঠিক আছে? এবার কখনো 2 দিয়ে দিল, সেটা হঠাৎ করে চেঞ্জ করে 2 দিতে পারে, সেটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, তবে মোটামুটি এক্সপেক্ট করে রাখবে, দিলে ওটা 1 নাম্বারই দেবে, ঠিক আছে? ওকে, হোয়াট ইজ নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, হোয়াট ইজ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। আচ্ছা, বেশ, এই সব জিনিসপত্র তোমার অতটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, এইগুলো পরীক্ষায় করতেও হবে না, এগুলো জাস্ট মেন থিওরিটা বোঝানোর জন্য পড়ানো হয়েছিল, এগুলো পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, রিভিশনের সময় এগুলোকে টানবো না, ঠিক আছে? আচ্ছা, এই যে প্রশ্নটা, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন ফ্রম নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন এবং ফ্রম নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যারা এগুলোকে থিওরি ভেবে বাদ দিচ্ছ তাদেরকে বলবো যে এগুলো থিওরি নয়। তুমি যদি এত কিছু নাও লিখতে চাও, জাস্ট ওপর দিয়ে লিখে দেবে, লেট আস কনসিডার দ্য ফাংশন f and the interpolating points x are, এই যে জায়গাগুলো, এই ইকুয়েশনগুলো জাস্ট হাইলাইট করে দেবে, এই ইকুয়েশনগুলো হাইলাইট করলেই তোমার মার্কস চলে আসবে। বিশ্বাস করো, কেউ না এত কিছু পড়েও দেখে না তোমার খাতায়, যে তুমি মানে ডিগ্রি লেস ইকুয়াল টু n, মানে এত কিছু লিখেছো, কেউ অত পড়েও দেখে না, ঠিক আছে? তুমি মেন জায়গাগুলো হাইলাইট করে দেবে, তাহলে দেখবে মার্কস চলে আসবে, ঠিক আছে? আর আমি লেখা মিনিমামই রেখেছি, দেখো তুমি মেন ডিডাকশনটার দিকে তাকিয়ে দেখো, শুরুর দিকে যতটা লেখা না লিখলে নয় ততটা লিখেছি, আর মেন ডিডাকশনটার দিকে তাকিয়ে দেখো, এখানে লেখা তুমি পাবেই না, এখানে লেখা ডাইরেক্ট তোমার ডিডাকশন হয়েছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর একটা কথা বলি এখানে, ধরো তোমাকে পরীক্ষায় থার্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত করতে দিয়েছে, জাস্ট আইডিয়াটা এখানে শুনে নাও। অনেক সময় আমরা ভুল করি, পরীক্ষার সময় গিয়ে তারপর আমাদের মাথায় হাত দিয়ে বসে থাকতে হয় যে কি করলাম, ঠিক আছে? দেখো, সাপোজ ধরো তোমাকে থার্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত বার করতে দিয়েছে। দেখো, যেমন দেখো আমি এখানে থার্ড অর্ডার ডেরিভেটিভ যখন করেছি, আচ্ছা, থার্ড অর্ডার ডেরিভেটিভ আমি 3টে টার্ম রেখেছি, 1 2 3, তারপরে প্লাস প্লাস প্লাস, মানে প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছি।
তো থার্ড অর্ডার ডেরিভেটিভে আমি 3টে টার্ম রেখেছি, মানে আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে 4টে টার্ম ছিল, তার মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমার 5টা টার্ম ছিল, তার মানে অরিজিনালটার আমি 6টা টার্ম নিয়ে করেছি। এই হিসাবটা তুমি ব্যাক ক্যালকুলেশনে করবে। ধরো আমাকে পরীক্ষায় দিল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত, তো কেন আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে 4টে টার্ম দেখাতে যাব? আমি তো অকারণে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে 4টে টার্ম দেখাতেই যাব না। নিয়ম হচ্ছে যে কোনো জিনিস যখন একটা ইনফাইনাইট ফর্মে চলে আসে তো সেখানে প্রথম 3টে টার্ম দেখাও। এটা যদিও ইনফাইনাইট নয়, তবে দেখো আমি তো পুরোটা লিখতে পারিনি, আমার তো এখানে লাস্ট টার্ম দেখানো সম্ভব হয়নি, ঠিক আছে? যেহেতু লাস্ট টার্ম দেখানো সম্ভব হয়নি, দেখে মনে হচ্ছে যেন এটা একটা ইনফাইনাইট এক্সপ্রেশন, যদিও এটা ফাইনাইট, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি করা হয় যে বলা হয় প্রথম 3টে টার্ম অন্তত দেখাও, ঠিক আছে? তো এখন তোমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে যে যদি আমাকে ধরো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে প্রথম 3টে টার্ম, ধরো আমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়েছে, তো আমি সেখানে প্রথম 3টে টার্ম পর্যন্ত দেখাবো। তাহলে আমি fx এর যে ভ্যালুটা লিখবো সেখানে 4টে টার্ম লিখবো। 4টে টার্ম লিখলে কি হবে, প্রথম টার্মটা ডেরিভেটিভ হয়ে চলে যাবে, তারপরে 3টে টার্ম পড়ে থাকবে ফার্স্ট অর্ডারের জন্য। তাহলে তোমাকে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দেয়, তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে 3টে টার্ম আসে এমন ভাবে শুরুটা করবে। আননেসেসারি তো বিশাল বড় জিনিস নিয়ে শুরু করে তোমার লাভ হবে না। ধরো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে 3টে টার্ম দরকার, তার মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে 4টে টার্ম দরকার, তার মানে fx এর ভ্যালুতে 5টা টার্ম দরকার, তাহলে আমি 5টা টার্ম নিয়ে শুরু করব। তো এই হিসাবটা মাথায় রাখবে। এই হিসাবটা কিন্তু আমি পড়ানোর সময় বলেছিলাম, তবে একবার মনে করলাম শুধু, যে ডেরিভেটিভে তোমায় যেটা দেবে অ্যাকচুয়ালি তার কথা ভেবে তুমি টার্মের হিসাবটা নিয়ে শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, আর বেশিরভাগ সময় কি হয় জানো তো, যখন তোমাকে নিউটন ফরওয়ার্ড দেবে, ধরো নিউটন ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন দিল, তখন x0 বা x1 পয়েন্টে বার করতে বলবে, ঠিক আছে? তখন কিন্তু পার্টিকুলারলি ওই জাস্ট ফর্মুলা লেখো বলে ছাড়বে না, ওই পয়েন্টে বার করতে বলবে। তো ওই পয়েন্টেই বার করবে, তোমার ফর্মুলা থেকে ডাইরেক্ট পয়েন্টে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাকওয়ার্ডটাও তাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? খুব সম্ভবত ব্যাকওয়ার্ডটা xn এও আমি করে দিয়েছি, হ্যাঁ xn এও করে দিয়েছি, xn আর xn -1, ঠিক আছে? ওকে। তবে ডিফারেন্সিয়েশনে কিন্তু থিওরিও আসতে পারে। থিওরি মানে ওই রকম টাইপের থিওরি, তাতে হিউজ কিছু তোমার লেখা নেই, ক্যালকুলেটিভ ব্যাপারটা পুরোটাই ক্যালকুলেশনের উপর দাঁড়িয়ে রয়েছে, অথবা এই টাইপের অঙ্ক আসতে পারে। তবে এক্সপেকটেশন হচ্ছে অঙ্কই আসবে, আশা করছি অঙ্ক আসবে, তবে থিওরিও আসতে পারে, থিওরিও আসতে পারে, বলা যায় না, ঠিক আছে? কিন্তু যেহেতু 21 সালে এবং সম্ভবত 23 সালেও তোমার অঙ্কই এসেছে, বোধহয় 23 সালে অঙ্কই এসেছে, 22 সাল, 23 সাল, দাঁড়াও, 21 সালে অঙ্ক এসেছে, 2023-এও বোধহয় অঙ্কই এসেছে। হ্যাঁ, অঙ্কই এসেছে। যেহেতু 21-এ অঙ্ক এসেছে, 23-এও অঙ্ক এসেছে, তো এক্সপেক্টেড তোমাদেরও অঙ্ক আসবে। কারণ দেখবে 22-এও থিওরি এসেছে, 24-এও থিওরি এসেছে, তো এক্সপেক্টেড যেহেতু অঙ্ক আসবে, তো ডিফারেন্সিয়েশন অবশ্যই ছাড়বে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এখান থেকে টোটাল 10টা নাম্বার আসছে। তুমি ইন্টিগ্রেশন, যদি তুমি ডিফারেন্সিয়েশনে ধরো, যারা ধরো একদমই পড়োনি, আমি জাস্ট রাফলি বলছি, যারা একদমই পড়োনি, হয়তো সবার কথা ভেবে বলতে হচ্ছে, তো ওই জন্য সবার কথা ভেবেই বলছি, যারা একদমই পড়োনি তারা কি করবে? তাদেরকে বলবো যে এক কাজ করো, ইন্টিগ্রেশনের ডে 2 ডে 3 করে নাও, ঠিক আছে? আর ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো করে নাও, তাহলে হয়তো দেখবে তুমি 10-এ 10 করে বাড়ি চলে আসছো, ঠিক আছে? ওকে। আর যারা পড়েছো তাদের জন্য তো আমি প্রথমেই বললাম যে কি কি পড়বে, কি কি জোর দিয়ে পড়বে, ঠিক আছে? পড়বে তো অবশ্যই পুরোটাই, যারা পড়েছো তারা কেন বাদ দেবে, কিন্তু কি কি জোর দিয়ে পড়বে আমি তো প্রথমেই বলে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি আমি ইউনিট 3 হলো ইউনিট 4-এ আসছি। আচ্ছা, ইউনিট 4টা আমি পরে আসছি, আগে ইউনিট 5টা এসো, ঠিক আছে? চলো, ইউনিট 5 দেখো, এখানটায় আমি বেশ সিলেক্টিভ পড়িয়েছি। মেনলি দুটো মেথডই তোমাদেরকে পড়ানো রয়েছে, সেটা হচ্ছে একটা হলো গস সিডল, কিন্তু এটা যা করিয়েছি কমপ্লিট আছে। আর গস সিডলের মজাটা হলো প্রতি বছর একটা গস সিডল আসে, প্রতি বছর আসে, ঠিক আছে? এভরি ইয়ার তুমি একটা গস সিডল পাবেই, 5 মার্কস এখান থেকে একদম বাধা ধরা, ঠিক আছে? তাও তোমাদের তো এখন ফার্স্ট রিভিশন স্টার্ট হয়েছে, আমি ওভারঅল জিনিসটা যখন বলবো তখন যদি দেখি যে হ্যাঁ টানতে পারছো, আমি বাড়াতে পারি, সেটা পরের বিষয়, আগে তো জিনিসটা সিকিউর করো, ঠিক আছে? আর একটা হচ্ছে এলইউ ডিকম্পোজিশন। এলইউ ডিকম্পোজিশন
এইটাও 5 মার্কস একদম শিওর শট, প্রতি বছর আসে। ঠিক আছে, ওকে। এমনিতেও ধরো আমাকে এমসিকিউ এর জন্য পাইভোটাল ইকুয়েশন কাকে বলে, গস এলিমিনেশনে পাইভোটাল কিভাবে হয়, তো এইগুলো এমসিকিউ এর জন্য আমাকে করাতেই হবে। ঠিক আছে, তার সাথে যদি মনে করি যে একটা মেথড বা একটা অঙ্ক আমি বাড়িয়ে দেবো, তো সেটা পরের বিষয়। ঠিক আছে, আপাতত এইটা একটা মিনিমাম, এর নিচে নামা যাবে না, এটা মিনিমাম, বারবার বলছি এটা মিনিমাম। ঠিক আছে, এর নিচে নামা যাবে না। এখানে সম্ভবত বোধহয় দুটোই ক্লাস আছে, দুটোই ক্লাস, একটা গস সিডেলের ক্লাস আছে, একটা এলিউ ডিকম্পোজিশনের ক্লাস আছে। এই দুটো করতেই হবে, একদম করতেই হবে। অন্য কি করছো না করছো সেটা পরে, আগে এই দুটো করতেই হবে। কারণ কি, কারণ গস সিডেল তুমি একটা শিওর শট পাও, এলিউ ডিকম্পোজিশন তুমি একটা শিওর শট পাও। আরো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এলিউ ডিকম্পোজিশন অঙ্ক, থিওরি আসে না এলিউ ডিকম্পোজিশন থেকে। তাও আমি থিওরি করিয়ে দিয়েছি, কারণ যেহেতু ওটা একদম ওর উপরে দিয়েই তোমাদের মার্কসটা ধরা রয়েছে, তো ওই জন্য আমি তাও থিওরি করিয়ে দিয়েছি। কিন্তু তাও থিওরি খুব সিলেক্টিভ আসে। আমি যখন করিয়েছি দেখবে, একটু খুললে বুঝতে পারবে, আমি দেখাচ্ছি। কোথায় গেল? এটা বোধহয় গস সিডেল, সম্ভব। হ্যাঁ, গস সিডেল। এটা হচ্ছে এলিউ ডিকম্পোজিশন। তাও দেখবে এলিউ ডিকম্পোজিশনে থিওরি একবারই এসেছিল, একদম শেষের দিকে চলে আসছে। এই যে এই যে দেখবে, আমি এই যে ধরো 2024 এসেছিল, তাও তোমার থিওরি যেটা আসে মানে এসেছে 2024 এসে গেছে। ক্রাউডের যে থিওরি, দেখো 2024 যখন ক্রাউডের থিওরির একটা পার্ট এসে গেছে, তো এক্সপেক্ট করা যায় যে 2025 ক্রাউডের আর থিওরি আসবে না। ক্রাউডের অঙ্ক দুটো টাইপের আছে, একটা হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে ইকুয়েশন সলভ করা ক্রাউডস এলিউ ডিকম্পোজিশনের সাহায্যে, আর একটা হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্স বার করা। ম্যাট্রিক্সের ইনভার্স বার করাটা এখনো পর্যন্ত যেহেতু দেয়নি, তো তোমাদের বেলা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, কারণ এই পার্ট থেকে পাওয়ার মেথডের কথাটা বলতে ভুলে গেছেন। পাওয়ার মেথড আসবো। ঠিক আছে, তো এইখানে তোমাকে এলিউ ডিকম্পোজিশন করতেই হবে, মানে একদম খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আর হ্যাঁ, ভালো কথা বললো, পাওয়ার মেথডও আছে এখানে। পাওয়ার মেথডও কিন্তু শিওর শর্ট। ঠিক আছে, পাওয়ার মেথডও শিওর শর্ট, কিন্তু কোন একটা ইয়ারে আমি দেখছিলাম পাওয়ার মেথডটা দেয়নি, জানো? 24 তো পাওয়ার মেথড দিয়েছে। এটা তো 24 এর কোশ্চেনই বোধহয় সম্ভবত, নাকি? ও 24 এর এটা। হ্যাঁ 24, রাইট, ঠিক বলেছো। 24 এ পাওয়ার মেথডটা দেয়নি। তো যেহেতু 24 এ পাওয়ার মেথডটা দেয়নি, তো এক্সপেকটেশন আমরা রাখতেই পারি যে 25 এ পাওয়ার মেথড দেবে। পাওয়ার মেথড বা যেটাকে আমরা আইগেন ভ্যালু বলি, আইগেন ভ্যালু চ্যাপ্টারটা। ঠিক আছে, ঠিক আছে। তো এটা আমি আগেই করিয়ে দিয়েছিলাম এই কারণে, বিকজ 24 এ দেয়নি, কিন্তু প্রতি বছর এটা থেকে একটা প্রশ্ন আসে, সেই কারণে আমি আগেই করিয়ে দিয়েছিলাম। এবার আমি কেন এই দুটোকে মিনিমাম বললাম, তার কারণ পাওয়ার মেথড যেহেতু 24 এ দেয়নি, বাই চান্স যদি 25 এও না দেয়, তো তখন সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, সেফ সাইডে আমার 3টে করানো রয়েছে। যদি পাওয়ার মেথড নাও দেয়, তোমাকে এই দুটো কিন্তু বাঁচাবে। ঠিক আছে, তোমায় করতে হবে 10 নাম্বার, তোমায় করতে হবে টোটাল 10। তো সেই হিসাবে জিনিসটাকে রেডি করা আছে। ঠিক আছে, যাতে পাওয়ার মেথড না দিলেও তোমার সমস্যা না হয়, কারণ গস সিডেল প্রতি বছর দেবে, এলিউ ডিকম্পোজিশন প্রতি বছর দেবে, তো তোমাকে সেইভাবে রেডি করানো আছে। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন যদি খারাপ করেও, তো কত খারাপ করবে, পাওয়ার মেথড দিল না, চলো কোয়েশ্চেন খারাপ করলে কত খারাপ করবে, এলিউ দেবে না, একসাথে তো এত কিছু খারাপ করতে পারে না। ঠিক আছে, তো সেই কারণে তোমাকে এখান থেকে 3টে করানো আছে। হ্যাঁ বলো। স্যার পাওয়ার মেথডটা কি স্কিপ করা যাবে? এখন পাওয়ার মেথড যদি তুমি স্কিপ করো, পাওয়ার মেথড কি করোনি? এটা প্রথম দিকে করানো জিনিস, একদম প্রথমের দিকে। না স্যার, ভালো লাগে না তাই আর কি, সেডেল আর এনডি পুরোই করা।
কিন্তু পাওয়ার মেথড কঠিন নয়, পাওয়ার মেথডের প্রোগ্রামিং দেখে তুমি বলছো ভালো লাগে নাকি? না না স্যার, পাওয়ার মেথডের যে ঝামেলাটা হচ্ছে ওটা পাওয়ার মেথড অঙ্ক করে পাওয়ার মেথড বহুত টাইম খায়। তো পাওয়ার মেথডে অঙ্ক যদি না আসে, যদি থিওরি আসে তখন তখন তো অসুবিধা নেই, কিন্তু যদি অঙ্ক আসে ওই অঙ্কটা ধরলে ওটা 20 মিনিট খেয়ে নেবে। এটা খারাপ বলেনি যে পাওয়ার মেথডের অঙ্ক প্রচুর বাজে, হ্যাঁ এটা খারাপ বলেনি। দাঁড়াও, অঙ্কগুলো সোজা নামিয়ে দেওয়া যায় পরীক্ষায়, কিন্তু পরীক্ষায় ধরুন অন্য 1-2 ঘন্টার ব্যাপার, সেটাই একটা সমস্যা। এইটা পাওয়ার মেথডের অঙ্ক ছিল তাই না? এই অঙ্কটা তো হ্যাঁ, এই অঙ্কটা তাও একটু ঠিকঠাক। এমন আরো জঘন্য। আচ্ছা পাওয়ার মেথড ভালো কথা বলেছো। পাওয়ার মেথড যদি পরীক্ষায় তৈরি করো, তৈরি তো করবেই, আমার তো রেকমেন্ডেশন অবশ্যই পাওয়ার মেথড কনসিডার করবে, ঠিক আছে? পাওয়ার মেথড তুমি বাদ দেবে না। হ্যাঁ স্যার, তৈরি করবো। তো মিনিমাম হাতে এই যে ক্যালকুলেশনটা, এই যে জিনিসটা যেটার জন্য বলছে আর কি দেবশ্রী, যে বিশাল সময় খায়, ঠিক আছে? এই জিনিসটাকে যদি তুমি পারো, যদি তোমার মনে হয় যে হ্যাঁ পাওয়ার মেথড আমি পরীক্ষায় করব, ঠিক আছে, এইটাকে যদি মাইন্ডসেটে রাখো, তাহলে আজকে রাতেই এই ক্যালকুলেশনটা, এই যে ক্যালকুলেশনটা মানে এই ইটারেশনটা দেখছো কত বড়? তো মিনিমাম দুবার, আমার এখানে কটা অঙ্ক, বোধহয় 2টো অঙ্ক করানো আছে, ঠিক আছে? সেই 2টো অঙ্কই তুমি নিজে হাতে করবে, ঠিক আছে? করে তোমার উদ্দেশ্যই থাকবে যে এটা ফিল করার যে তুমি টাইমটা কমাতে পারছো কিনা। ধরো তুমি প্রথমে এই অঙ্কটা করলে, যেটা করা আছে সেটাই করো, যেটা করা আছে সেটাই করো, তার বাইরে তোমার যাওয়ার দরকার নেই, ঠিক আছে? বা যে কোনো একটা র্যান্ডম ম্যাট্রিক্স নাও, যার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর তুমি জানো, যে কোনো একটা র্যান্ডম ম্যাট্রিক্স নিয়ে নাও, ঠিক আছে? তুমি ছোটবেলায় যখন লিনিয়ার ইকুয়েশনের চ্যাপ্টারগুলো করেছো, সেখানে প্রচুর রকম ম্যাট্রিক্স ছিল, যার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর জানো, বা এসকে মাপার বই খুলবে, এসকে মাপার বইতে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের চ্যাপ্টারটা খুলবে, ঠিক আছে? 5th সেমিস্টারে তো পড়েছো সেখান থেকে। তো ওই আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের একটা অঙ্ক নেবে, আনসার তো এসকে মাপাতে দেওয়াই থাকে। লিনিয়ার অ্যালজেব্রার আনসার তো ওই এক্সারসাইজের একদম লাস্টেই দেওয়া থাকে, মানে বইয়ের লাস্টের দিকে দেওয়া থাকে, তো তুমি তো আনসারও পেয়ে যাবে, ঠিক আছে? তো এরকম একটা অঙ্ক নেবে, যে কোনো একটা অঙ্ক নেবে, যে কোনো একটা 3/3 ম্যাট্রিক্স নেবে, তোমার তো 3/3 বেশি দেবে না, যে কোনো একটা 3/3 ম্যাট্রিক্স নেবে, নিয়ে এই মেথডটা করে দেখবে যে কত তাড়াতাড়ি নামাতে পারছো। যে দুটো আমি করিয়ে দিয়েছি সেই দুটো ফার্স্টে করো, তারপর ওরকম একটা অঙ্ক এসকে মাপা থেকে নাও, নিয়ে করে দেখো, তাহলে তুমি দেখবে কনফিডেন্স পেয়ে যাচ্ছ যে হ্যাঁ আমি পরীক্ষায় টাইমের মধ্যে নামাতে পারবো। কারণ হচ্ছে এখানে 5 নাম্বার আছে। হিসাব যদি করি আমি যদি হিসাব লাগাই যে আমার পেপারে টোটাল কত টাইম আছে, 2 ঘন্টা, তাই তো? আমার পেপারে টোটাল কত টাইম আছে, 2 ঘন্টা, মানে 120 মিনিট, ঠিক আছে? এই 120 মিনিটের জন্য আমার আছে টোটাল 40 প্লাস 10, 40 মার্কস মানে আমার বড় কোশ্চেন, আর 10 মার্কস মানে আমার এমসিকিউ। এই যে 40 মার্কসের আমার বড় প্রশ্ন, আমি 10 মার্কসের এমসিকিউ এর জন্য আধ ঘন্টা তুলে রেখে দিলাম, যাও, ঠিক আছে? তাহলে হিসাব অনুযায়ী এই 40 মার্কসের বড় প্রশ্নের জন্য আমার কত টাইম লাগছে, 90 মিনিট। 15 মিনিট একটা কোশ্চেন, ঠিক আছে? মানে যদি আমি একটু রাফ হিসাব করি যে ঠিক আছে চলো 40 মার্কসে আমি 90 মিনিট পাচ্ছি, তাহলে 9/4 মানে এক নাম্বারের জন্য 2.25, তাহলে 15 মিনিটও নয় অ্যাকচুয়ালি, কিন্তু বুঝছো, 11 মিনিট, মানে আমার এটা 3 ঘন্টার ব্যাপারে কমবে, 3 ঘন্টার ব্যাপারে কমবে। 3 ঘন্টার ব্যাপারে, এটা তো 3 ঘন্টা নয়, ঠিক আছে? দেখো আমি এখানে আধ ঘন্টা সরিয়ে রেখে দিয়েছি এমসিকিউ এর জন্য, ঠিক আছে? রাখার পরে আমার এক একটা মার্কসে আসছে 2.25 মিনিট। এই হিসাবটা আমি কেন করতে বলছি, এই হিসাবটা এই কারণে করতে বলছি, এখন যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করছো, তোমায় তো মাথায় রাখতে হবে যে আমার টাইমটা বেশি লাগছে না কম লাগছে, সেই অনুযায়ী তুমি পরীক্ষা অ্যাটেম্প করবে। তোমার কাছে যখন মাল্টিপল অপশনস থাকবে, তো তুমি কেন ফেসে যাবে? জিনিসটা যদি টাইম টেকিং হয়, তো ইচ্ছা করে কেন নিজেকে এঙ্গেজ করবে তার মধ্যে, ঠিক আছে? তো তোমায় তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনটা লিখলে বেশি টাইম লাগে, কোনটা লিখলে কম টাইম লাগে। তবে নিজের অপশনগুলোকে সরিও না, একদমই আমি পাওয়ার মেথড করলাম না, তারপরে পরীক্ষায় উল্টো পাল্টা প্রশ্ন দিয়ে দিল, মানে 4টের মধ্যে আমাকে করতে হবে 2টো, তার মধ্যে আমি ধরো পাওয়ার মেথড করিনি, তাহলে আমার কাছে পাওয়ার মেথডটা অপশনে বাদ, তার মানে আমার কাছে থাকলো 3টে। এবার সেই 3টের মধ্যে আমাকে গস সিডল আর কি বলে ওটাকে এলইউ ডিকম্পোজিশন করতে হবে। এবার ধরো তুমি এলইউ ডিকম্পোজিশনটা করে ফেললে, ঠিক আছে, মানলাম। এবার গস সিডল থিওরিটিক্যাল,
দিয়ে দিল একটা থিওরি, যদিও সম্ভবত থিওরিটা 2024-এ এসে গেছে, বড় থিওরিটা গস সিডালের, যতদূর আমি দেখেছিলাম। এর দুটো থিওরি আছে, একটি মোটামুটি বললেন দিই এক। এটা 2022-এ এসেছে। হ্যাঁ বলো। কনভার্জেন্স তো 2024 কনভার্জেন্স 2024 এসেছে। কনভার্জেন্স 2024-এ এসেছে। এই কনভার্জেন্স 2024-এ এসে গেছিল, ঠিক আছে। যাই হোক, তো এই বড় থিওরিটা 2024-এ এসে গেছিল, তো আশা করছি এবছর এলো না, আমি আশা করছি, ঠিক আছে। তো 2022-এর থিওরিটা আছে তোমার কাছে, এটা করতে হবে, ঠিক আছে। তো ওটা তো বাদ দিতে পারবে না তুমি। আমি ধরলাম তুমি গস সিডালের থিওরি ভুলে গেলে পরীক্ষার হলে, ধরে নিলাম, চলো তর্কের খাতিরে ধরে নিলাম তুমি ভুলে গেলে, তখন তোমায় বাঁচাবে কিন্তু ওই পাওয়ার সিরিজ, এই হ্যাঁ পাওয়ার মেথড, ঠিক আছে। তো সেই জন্য আমি বলবো যে নিজের অপশন বন্ধ করো না। অপশন বন্ধ করা মোটেই ঠিক না, অপশন বন্ধ করাটা খারাপ। এবার তুমি করলে না সেটা আলাদা বিষয়, যে ঠিক আছে আমি করবো না, ঠিক আছে, কিন্তু অপশনটা বন্ধ করো না। আমি এটা রেকমেন্ড করবো যে একদমই অপশনটা বন্ধ করে দিও না। আশা করি বুঝতে পারছো কি বলছি, ঠিক আছে। তো তোমাকে হিসাব রাখতে হবে এইভাবে যে আমার কাছে টাইম কতটা লাগছে, সেই অনুযায়ী আমি অ্যাটেম্প করবো। যে আমাকে এই অঙ্কটা নামাতে গেলে কতটা টাইম লাগছে, আমি কি বললাম বুঝেছো? এই টাইপের আমি দুটো অঙ্ক করিয়েছি ক্লাসে, দুটোই পরীক্ষার অঙ্ক, ঠিক আছে। তুমি আর একটা অঙ্ক কোথায় পেয়ে যাবে, একটা কেন আরো 10টা অঙ্ক পেয়ে যাবে যদি তুমি এসকে মাপা লিনিয়ার অ্যালজেব্রার বইটা খোলো, খুলে দেখবে সেখানে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা র্যান্ডম অঙ্ক তুলবে, র্যান্ডম 3/3 তুলবে, ঠিক আছে। তুলে তার আনসার তো বইয়ের শেষে পাবে এসকে মাপাতে। এবার তুমি এই মেথডটা অ্যাপ্লাই করবে, তার উপরে পাওয়ার মেথড অ্যাপ্লাই করবে, করে দেখবে যে তোমার কতটা টাইম লাগছে, এই তো ব্যাপার। তবে একটা জিনিস এইখানটায় আমি বলি, সাধারণত পরীক্ষায় যখন অঙ্ক দেয়, এই যেমন এই অঙ্কটা দেখো 12টা স্টেপে থেমেছে, এরকম অঙ্ক আছে। আমরা যখন প্র্যাকটিক্যাল করতাম, আমাদের সময় প্র্যাকটিক্যাল কিন্তু সি প্রোগ্রামিং এ হতো না, আমাদের সময় প্র্যাকটিক্যাল স্কোয়ার শিটে হতো। এখনো হয় স্কোয়ার শিটে, যারা অ্যাপ্লাইড ম্যাথে এমএসসি পড়বে তারা দেখতে পাবে যে স্কোয়ার শিটে প্র্যাকটিক্যাল হয়, ঠিক আছে, এখনো হয়। অ্যাপ্লাইড ম্যাথ এমএসসি তে স্কোয়ার শিটে প্র্যাকটিক্যাল, নিউমেরিক্যাল প্র্যাকটিক্যাল আর কি স্কোয়ার শিটে এখনো হয়। তবে আমাদের সময় সেটা বিএসসি তে ছিল, ঠিক আছে। তো আমাদের যখন পাওয়ার মেথড ছিল না, আমাদের এমন এমন অঙ্ক আসতো যেটা 30টা 35টা 40টা স্টেপ পর্যন্ত হতো। এখানে তুমি 12টা স্টেপে পাচ্ছ, কিন্তু এরকম অঙ্ক আমরা করেছি যেটা 30টা 40টা স্টেপে আছে, ঠিক আছে। এটা তুমি স্বাভাবিকভাবে বলছো যে ওই অঙ্ক পরীক্ষায় আসলে আমরা কি করতাম, আমরাও চাইতাম যে আমাদের প্র্যাকটিক্যালে আমরা পাওয়ার মেথডটা না করি, স্বাভাবিকভাবেই। কিন্তু ব্যাপারটা বোঝো, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেক টাইম থাকে, মানে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হতো টোটাল বোধহয় 5 ঘন্টা করে, টোটাল সম্ভবত 3টে প্র্যাকটিক্যাল করতে হতো, তোমাদের যেমন 2টো করতে হয় আমাদের 3টে করতে হতো, 5 ঘন্টা পরীক্ষা হতো টোটাল, ঠিক আছে। তো করা যেত, খুব বেশি সমস্যা ছিল না, সেটা করা যেত, ঠিক আছে। টাইম ছিল, যথেষ্ট টাইম ছিল, কারণ একটা অঙ্কের পেছনে 1 ঘন্টা তো মিনিমাম পাচ্ছি। ধরলাম আমার ভাই ভাতে টাইম গেল, এটা সেটা টাইম গেল, তো তাও তো একটা অঙ্কে আমি 1 ঘন্টা টাইম পাচ্ছি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, স্কোয়ার শিট প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। তো তোমার ক্ষেত্রে তো সেই হিসাবটা নেই, তোমার ক্ষেত্রে তোমাকে কতক্ষণ নামাতে হবে, ওই ধরো 11 মিনিট, আমি ধরে নিচ্ছি তোমাকে 11 মিনিটে একটা অঙ্ক নামাতে হবে। নিউমেরিক্যালের ক্ষেত্রে একটা অঙ্ক 11 মিনিটের বেশি পাচ্ছ না, 5 নম্বরে 11 মিনিট, 1 নম্বরে 2.25 মিনিট, মানে 5 নম্বরে 11 মিনিট রাফলি, ঠিক আছে। তার মধ্যে যদি তুমি নামাতে পারো তার মানে তুমি আউট অফ কোর্স যাচ্ছ না। আর যদি 11 মিনিট পেরিয়ে যায় তাহলে তোমাকে এইভাবে হিসাব রাখতে হবে, তো এই অঙ্কটা যদি আমার 13 মিনিট লাগে, অন্য একটা অঙ্কে 8 মিনিট লাগাতে হবে, এই হিসাবটা রাখতে হবে, নাহলে তোমার এমসিকিউতে টাইম কম পড়বে। এবার তুমি যদি বলো এমসিকিউতে আমি টিক দেবো, টাইম কেন কম পড়বে, দেখো 10 নম্বরের জন্য ধরো 4টে এমসিকিউ পেলে যেখানে কিছু না ভেবেই টিক দিতে পারবে, ঠিক আছে। বাকি যে 6টা এমসিকিউ, সেই এমসিকিউ গুলো যদি তুমি করতে চাও, আমি 4টে বেশিই ধরে নিয়েছি অ্যাকচুয়ালি, ধরো 3টে এমসিকিউ পেলে কিছু না ভেবে তুমি টিক দিলে আনসার কারেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। কিছু না ভেবে বলবো না, কিছু ক্যালকুলেশন না করে, ভাবতে তোমাকে তো হবেই, ঠিক আছে। তো ক্যালকুলেশন করলে না ওগুলো ধরো মোটামুটি 1-2 মিনিট করে হয়ে গেল, ঠিক আছে, 3টে এমসিকিউ। বাকি যে 7টা এমসিকিউ আছে, তো সেই 7টা এমসিকিউ তো তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তার না হলে তো তুমি লিখতে পারবে না কারেক্ট আনসারটা। তো সেই কারণে ওখানে অন অ্যান অ্যাভারেজ তোমার 3 মিনিট করে ধরা আছে, ঠিক আছে। এবার ধরো খাতা ফাতা মেলাতে টেলাতে টাইম তো যায়, তো সেই টাইমগুলো তো তোমায় ধরতে হবে, তোমার তো টোটাল টাইম 2 ঘন্টাই, ঠিক আছে। তো সেই জন্য তোমাকে হিসাব রাখতে হবে যে আমি যদি একটা প্রশ্ন 10 মিনিটের মধ্যে করতে পারি, তার মানে আমি খুব ভালো একটা আনসার করছি। একটা 5 নম্বরের প্রশ্ন যদি আমি 10 মিনিটে করতে পারি, তাহলে খুব ভালো আনসার করছি, আমার টাইমের ক্রাইসিস হবে না। তাহলে তোমার টার্গেট নিউমেরিক্যালে 11 মিনিটও দিলাম না, একটা 5 নম্বরের প্রশ্নে 10 মিনিট। তুমি বাড়িতে এইভাবে লিখে প্র্যাকটিস করো যাতে 10 মিনিটের মধ্যে নামে, বিশেষ করে বড় প্রশ্নগুলো। ছোট প্রশ্ন লিখে প্র্যাকটিস করার দরকার নেই, কারণ টাইম চেক করছো কিসে, বড় প্রশ্নের ক্ষেত্রে। যেমন ধরো এই পাওয়ার সিরিজের অঙ্ক, পাওয়ার মেথডের অঙ্ক, টাইম এখানে যায়, তো এটাকে তুমি 10 মিনিটে নামানোর চেষ্টা করো। এটা 10 মিনিটে নামবে না, আমি জানি 10 মিনিটে নামবে না, এটা 15 মিনিটে নামবে। তো বাকি যেগুলো আছে
বাকি যেগুলো আছে সেখান থেকে সেই টাইমটা বাঁচাতে হবে। তো এখানকার 15 মিনিট নেওয়া মানে তুমি 4 মিনিট বেশি নিয়েছো, তো সেই 4 মিনিট তো 4টে অঙ্ক থেকে নামাতে হবে। তো সেই 4 মিনিট তো 4টে অঙ্ক থেকে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে করলে 1 মিনিট করে বাঁচবে, তবে তো তোমার এখানে সেই 4 মিনিট লাগাতে পারবে। এই হিসাবটা তোমাকে করতে হবে। আর একটা কথা হলো, আমরা পাওয়ার মেথডের অঙ্কে কিন্তু ধরো এখানে 12টা স্টেপ পেয়েছি, এরকমই থাকবে 10টা 12টা 8টা, ঠিক আছে, এর বেশি যাবে না। কেন দেবে না? তার কারণ হচ্ছে এইগুলো হাতে করার অঙ্ক, তো এই অঙ্কগুলো টেস্ট করে নেয় যে অঙ্কটা আমি দিলাম সেই অঙ্কটা কি সত্যি 12-13টা স্টেপের মধ্যে কমপ্লিট হয়ে যাবে নাকি আরো করতে হবে। আচ্ছা, এইখানে খুব সম্ভবত এখানে 12টা স্টেপও লাগবে না। আমি যেহেতু এক্সট্রা এটা করেছি, সম্ভবত কত ডেসিমেল প্লেসমেন্ট আমি করেছি, এটা বোধহয় টু ডেসিমেল পর্যন্তই করা আছে, ঠিক আছে। দরকার হলে তুমি 1 ডেসিমেল পর্যন্ত করবে, ঠিক আছে। যদি তুমি পাওয়ার মেথড করো তুমি 1 ডেসিমেল পর্যন্ত করবে, কারণ কোশ্চেনে সেইভাবে তো মেনশন করছে না যে এত ডেসিমেল পর্যন্ত করবে। ঠিক আছে, এই যে যেমন ধরো এই যে আমার ভেক্টরটা দিয়েছে 1 ডেসিমেলে দিয়েছে, তো আমি যদি 1 ডেসিমেলে করতাম আমার যথেষ্ট, আমি 1 ডেসিমেলে করলে যথেষ্ট। আমি এটা বেশি করে ইচ্ছা করে করেছি যাতে ম্যাক্সিমাম কারেক্ট আনসারটা পাওয়া যায়, কিন্তু এটা 1 ডেসিমেলে করলে যথেষ্ট, কারণ এটা 1 ডেসিমেলে দিয়েছে আমাকে কোশ্চেন। হিসাব ওটাই বলে যে যত বেশি ডেসিমেলে কোশ্চেন দেখছো তত ডেসিমেলে আনসার করো, ঠিক আছে। ওকে, তো আমি যদি 1 ডেসিমেলে করতাম কোথায় স্টেপে মিলতো জানো? এটা দেখাচ্ছি, 8 মিলতো। আচ্ছা, 8 যেমন ধরো এখানে দেখতে পাচ্ছি আমি 7.854, মানে 7.86 হয়ে যেত, এটা 7.87। আচ্ছা আচ্ছা, তার মানে এটা 7.9 অ্যাকচুয়ালি, এটা 8.0, এটাও 8.0। দেখো এটাই মিলছে, 10-এ গিয়ে মিলে যাচ্ছে, ঠিক আছে। ওকে, দেখো 10-এ গিয়ে পুরোপুরি মিলে গেল। মানে আমি যদি 1 ডেসিমেল পর্যন্ত কারেক্ট করি আমার 10 স্টেপে 10 ইটারেশন ডান, 12 পর্যন্ত যাচ্ছেই না। তো ওরা ওটা ভেবেচিন্তেই দেয় যাতে তোমাকে খুব বেশি কিছু খাটতে না হয়। তবে পাওয়ার মেথড এমনিতেই একটু বড়, আমি তো বারবার বলছি যে তোমাকে টার্গেট রাখতে হবে যে তুমি যদি পাওয়ার মেথড করো পরীক্ষায় তাহলে ওই অঙ্কটায় 15 মিনিট, বাকি অঙ্কগুলো 10 মিনিট, তাহলে যেগুলো 10 মিনিট করে করলে সেখানে 1 মিনিট করে বাঁচিয়েছো, সেই 1 মিনিটটা এখানে কাজে লাগালে 4টে অঙ্কের 1 মিনিট, 4 মিনিট এখানে এক্সট্রা নিলে। এই হিসাবটা তোমাকে রাখতেই হবে, ঠিক আছে, এইটা মাথায় রাখতেই হবে। আর টাইম খুব ইম্পর্টেন্ট, কোনোভাবে টাইম খরচা ফালতু করা যাবে না, তাহলে কিন্তু নিউমেরিক্যালে তুমি জানা কোয়েশ্চেন ছেড়ে দিয়ে আসতে হবে, ঠিক আছে। আর যদি একবার গুলিয়ে যায় মাঝখানে তাহলে মাথা খারাপ হয়ে যাবে। তো এই জন্য নিজের কাজে ফোকাস করবে, এপাশ ওপাশ বেশি কিছু করবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল এটা কোনটা? ইউনিট 4। চলো আমি আসছি ইউনিট 5। আচ্ছা, এটা ইউনিট 5ই ছিল। ওকে, আমি আসছি ইউনিট 6। ইউনিট 6 এর ক্ষেত্রে একটা মজার জিনিস হচ্ছে ইউনিট 6 এ কিন্তু শুধু অঙ্ক করে একটা কোশ্চেন কমন পাওয়া যায়, এখানে থিওরি করার দরকার পড়ে না। কারণ যদি আমাকে একটা থিওরি দেয় ও আর একটা তো অঙ্ক দেবেই, ঠিক আছে। তো তোমাদের যতগুলো মেথড আছে সমস্ত মেথড দিয়ে তোমাদেরকে অঙ্ক করানো আছে, ঠিক আছে। ওকে, তোমরা একটা কাজ করতে পারো বরঞ্চ, যে তোমরা এক্সামে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেই কোয়েশ্চেনগুলো, ঠিক আছে, একটু সলভ করতে পারো। দরকার হলে আমি আরো এক্সট্রা কোয়েশ্চেন দিতে পারি, সলভ কোয়েশ্চেন, ঠিক আছে, সেগুলোকে প্র্যাকটিস করে রেডি করতে পারো, যাতে এখান থেকে থিওরি না করলেও তোমার হেডেক না থাকে। মানে তোমার হেডেকটা কমানোই উদ্দেশ্য আমার। যদিও আমি থিওরি করিয়েছি, কিন্তু তোমার ক্ষেত্রে একটা থিওরি তো মানে একটা অঙ্ক তো আসবেই, সেটা RK4 হোক, মডিফাইড অয়লার হোক, বা ধরো অয়লার হোক বা পিকার্ড হোক, যাই হোক একটা অঙ্ক তো আসবেই, ঠিক আছে। তো সেখানে তুমি একটা অঙ্ক করলে বেঁচে যাচ্ছ, তোমার থিওরির প্রয়োজন পড়ছে না, অ্যাকচুয়ালি তাই, ঠিক আছে। তো ইউনিট 6 আমি আসছি, ইউনিট 6 অর্ডিনারি ডিফারেন্সিয়াল, একটাই চ্যাপ্টার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি বলে দিচ্ছি এখান থেকে ট্রাই করো অঙ্ক করতে, থিওরি অ্যাভয়েড করার চেষ্টা করো। বরঞ্চ সেই যদি তুমি থিওরি চাপ নিতে পারো
তাহলে অন্য চ্যাপ্টারের থিওরির কথা ভাবো, এই চ্যাপ্টারের থিওরি অ্যাভয়েড করার চেষ্টা করো, ঠিক আছে? যদি তোমার মনে হয় যে তুমি থিওরি করতে পারছো আরো, তাহলে ইন্টিগ্রেশনের থিওরি করো, ডিফারেন্সিয়েশনের থিওরি করো, আইগেন ভ্যালুর থিওরি করো, এইখানটা অ্যাভয়েড করো, ঠিক আছে? ওকে, কারণ এখানে অ্যাভয়েড করা যায়। 5 মার্কস। এইবার যে ইউনিটটাকে আমি ছেড়ে এসেছি ইউনিট 4 সেটাই আসছি। তাহলে ইউনিট 1 2 3 তারপরে 5 6 এগুলো হলো, এবার আসছি ইউনিট 4টায়, ঠিক আছে? ইউনিট 4 এইখানটায় আমি নেক্সট রিভিশন ক্লাস যেটা আসবে সেইখানে একটা কোয়েশ্চেন এক্সট্রা করো, ঠিক আছে? যেটা কি, সেটা হচ্ছে নিউটনস মেথড। নিউটনস মেথড আমাদের কোন ইয়ারে এসেছিল? সম্ভব এই 2021 এ এসেছিল, সম্ভবত 2023 এও এসেছে। হ্যাঁ 2023 এ আসে, হ্যাঁ এসেছে। তো এইটা 2025 এও আসবে নিউটনস মেথড, ঠিক আছে? এই নিউটনস মেথডটা আমি তোমাদের নেক্সট রিভিশন ক্লাসে করাবো। নিউটনস মেথডটা খুব সহজ, কঠিন কিচ্ছু না, মোটামুটি অঙ্ক নয় থিওরি, এটা অঙ্ক তোমাদের আসে না, তোমাদের নিউটনস মেথড যতবার এসেছে থিওরি এসেছে। তো বলছে ডেসক্রাইব নিউটনস মেথড ফর সলভিং সিস্টেম অফ ইকুয়েশন f(x) = 0, f of xy = 0, g of xy = 0। এই দুটো ইকুয়েশন সলভ করার জন্য নিউটন মেথডটা লেখো, আর when does the method fail, ঠিক আছে? তো এটা ছাড়া আমি এটা একটা শিওর শর্ট কোশ্চেন ধরে রাখো 2025 এর জন্য, ঠিক আছে? মানে নিউটনস মেথড আসছেই এরকম ধরে রাখো, ঠিক আছে? এটা ছাড়া আমি তোমাদের করিয়েছি বাইসেকশন, আমি তোমাদের করিয়েছি ফিক্সড পয়েন্ট ইটারেশন, আর করিয়েছি একটা কি বেশ করা নিউটন র্যাপশন, ঠিক আছে? তো এই তিনটে মেথড একটু রেডি করবে। যদিও বাইসেকশনের মেথডটা রেডি করার দরকার নেই, মেথডটা কিন্তু 2024 এ এসে গেছে, মেথডটা পার্টিকুলারলি মেথডটা, ঠিক আছে? এই যে ডেসক্রাইব বাইসেকশন মেথড টু ফাইন্ড এ সিম্পল রুট, হেন্স প্রুভ অর ডিসপ্রুভ দ্য বাইসেকশন মেথড ইজ অলওয়েজ কনভার্জেন্ট। মানে এটা যে অর্ডার অফ কনভার্জেন্স লেখা ছিল বাইসেকশন মেথডে সেটা এসেছে, আর মেথডটা এসেছে। দেখবে প্রত্যেকটা মেথডে আলাদা আলাদা ভাগ আছে, ঠিক আছে? তো তোমাদেরকে জাস্ট বলা থাকলো এইখানে একটা জিনিস আমি করাবো, সেটা হচ্ছে নিউটনস মেথড, ঠিক আছে? ওকে, আর আপাতত তোমরা যেগুলো রেডি করবে সেটা হচ্ছে নিউটন র্যাপশন, ফিক্সড পয়েন্ট ইটারেশন, ঠিক আছে? আর বাইসেকশনের বলা থাকলো মেথড বাদ দিয়ে বাকিটা রেডি করবে। বাইসেকশনের বলা থাকলো মেথডটা করবে না, মেথড আর অর্ডার অফ কন্ডিশন অফ কনভার্জেন্স এই দুটো করবে না, কারণ এটা 2024 এসে গেছে, ঠিক আছে? এইটা বাদ দিয়ে বাকিটা করো। আর এইখানে সলিড কোয়েশ্চেন হিসাবে নিউটনস মেথড 2025 এ আসবে, আমার এক্সপেকটেশন এটা, ঠিক আছে? তো সেটা আমি করাবো, হয়েছে? এখান থেকেও তোমার 10 নাম্বার, ঠিক আছে? তাহলে যারা যারা একদম খারাপ অবস্থায় আছো প্রথমে তাদের কাছে আসি, বাকিদের কথা তো আমি বললাম। তারা কি করবে? যারা যারা একদম খারাপ অবস্থায় আছো, ঠিক আছে, তাদের কাছে আসছি। প্রথম তারা চোখ বন্ধ করে যেটা করবে সেটা হচ্ছে এইটা ইউনিট 3, চোখ বন্ধ করে যেটা করবে সেটা হচ্ছে ইউনিট 6, ঠিক আছে? ওকে, এই দুটো, কোন দুটো বলছি ভালো করে দেখো, এই দুটো, ঠিক আছে? আর যে নিউটনস মেথড করাবো ওটা, কারণ ওটা আসবে। মানে এটা করলে কত নাম্বার উঠছে আমি তোমাকে হিসাবটা দিই। এখান থেকে 5 নাম্বার, এইখান থেকে 10 নাম্বার, মিনিমাম তো 5 উঠবে। এবার যদি এই দুটোর মধ্যে থেকে একটা তোমার আটকেও যায় তো মিনিমাম তো 5 উঠবে, ঠিক আছে? এইখানে 5, এইখানে 10ই ধরলাম, চলো 10, এইখানে 10, কত হলো? 10 10 20, 5 25, আর ওই নিউটনস মেথড করাবো 30, মিনিমাম এটা উঠবে, ঠিক আছে? যারা একদম খারাপ অবস্থায় আছো তাদের জন্য বললাম, আর যারা রেডি করেছো তারা তো করবে, যেরকম ভাবে বললাম সেরকম ভাবে করবে, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন, এরার যেটা আছে, এরার চ্যাপ্টারটা, ওখান থেকে রিলেটিভ এরার, অ্যাবসলিউট এরার অবশ্যই করবে, কারণ এরারই করেছি না। হ্যাঁ বলো, এই দুটোকে জুড়ে কোশ্চেন আসে।
হ্যাঁ, তো এখান থেকে মানে অপারেটরটা পুরো রেখেছি রেডি, আর ইন্টারপোলেশনটা পুরো রেডি। এখান থেকে তো 3টে এরর রেডি করেছি, আর এই বেশি অঙ্ক এখান থেকে আর করে নিয়ে যাবো না, এররে অঙ্ক করতে হবে। তুমি যদি ইন্টারপোলেশন নাও করো আমি কিছু বলবো না, ঠিক আছে? আমার কথাটা ভালো করে বোঝো। তুমি ধরো ইন্টারপোলেশন করলে না, শুধু হারমাইটটা করে ছেড়ে দিলে, আমি কিছু বলবো না, ঠিক আছে? ইন্টারপোলেশনটা পুরো রেডি হয়ে গেছে, কিন্তু এররে অঙ্ক করতে হবে, কারণ তোমার ইন্টারপোলেশনের সাথে ওইটা জুড়ে দেবে। ধরো তোমার ইন্টারপোলেশন একটা প্রশ্ন দিল, তো 3 নাম্বার দিয়ে দিল, তার সাথে এররের প্রশ্ন দেবে। তুমি ইন্টারপোলেশনটা করতে পারবে, 2 নাম্বার এররটা করতে পারবে না, বুঝতে পারলে? তুমি যদি এরর ছাড়ো তোমার লস হবে। ছাড়ছি না স্যার আমি এররটা তো বলো বলো, স্যার হ্যাঁ বলো। বলছি এরর ছাড়ছি না, এররের অ্যাবসলিউট এরর, ওই অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, তারপরে আরেকটা 3 নম্বর যেটা ওই এররগুলো করে যাচ্ছি, আর তার বাইরে এরর বেশি দুটো করছি। দেখো, এররে তো অ্যাবসলিউট এরর কাকে বলে, রিলেটিভ এরর কাকে বলে, এসব প্রশ্ন আসে না, আসে অঙ্ক। 3টে এররের অঙ্কগুলো করে যাচ্ছি, অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, ওই 3 নম্বরটা ওই 3টে এরর। আমি দেখবে এররের লাস্টের দিকে যে অঙ্ক করিয়েছি না, ওগুলোকে করো, আচ্ছা ঠিক আছে? দেখো, এরর থেকে তো থিওরি আসে না, আসে তো অঙ্ক, তাই না? হ্যাঁ স্যার। তো তুমি শুধু অঙ্কগুলোই করো না, তাহলেই তো হয়ে গেল, তোমার তো কোনো থিওরির প্রয়োজন পড়ছে না, বুঝলে? হ্যাঁ যত রকম অঙ্ক আমি করিয়েছি, অঙ্কগুলোকে কমপ্লিট করো এররের, তাহলে তোমার এরর হয়ে যাবে পরীক্ষার জন্য। এমসিকিউ সহ ওই ধরনের চ্যাপ্টারগুলো এমসিকিউ সহ করানো আছে। আমার এমসিকিউ কিসের বাকি আছে জানো? এমসিকিউ বাকি আছে ইকুয়েশনের, লিনিয়ার ইকুয়েশনের, ইন্টিগ্রেশনের, ওগুলোর এমসিকিউ বাকি আছে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝেছি। বেশ, তাহলে আমি সব রকমই বলে দিলাম যে যারা ধরো মোটামুটি স্ট্রং আছো, যাদের কোনো চাপের জায়গা নেই যে আমি নিউমেরিক্যাল পড়িনি এরকম ব্যাপার নয়, তাদের জন্য প্রথমে বলে দিয়েছি। আর যারা চাপে আছো যে নিউমেরিক্যাল পড়িনি কি হবে, তাদের জন্য বলে দিলাম যে কোন কোনগুলো করলে কত নাম্বার শিওর পেয়ে যাবে, ঠিক আছে? একদম মিনিমাম কেউ যদি করো, তার জন্য অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করো, এই দুটো করো, এইটা করো, আর নিউটনস মেথড যেটা করাবো ওটা করো। একদম মিনিমাম 30 পেয়ে যাবে, চোখ বন্ধ করে, ঠিক আছে? বড় প্রশ্নে তাও আবার 40-এর মধ্যে 30 পেয়ে যাবে মিনিমাম, বুঝতে পারলে কি বলছি? 40-এর মধ্যে বড় প্রশ্নে একদম মিনিমাম 30 পেয়ে যাবে যদি তুমি এইটুকু রেডি করতে পারো, এই তো, ঠিক আছে? তারপর এমসিকিউ তো আমি করাবোই, এমসিকিউ তো রেডি হবেই, ওকে? তাহলে ওভারঅল আইডিয়াটা আমি দিয়ে দিলাম, এবার তোমাদের হাতে রেডি করতে দিচ্ছি, জিনিসগুলোকে রেডি করো। নেক্সট নিউমেরিক্যালের যে রিভিশন ক্লাসটা দেব, সেখানে আমি মেইনলি এমসিকিউ করাবো। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, এইখানে আমার একটা নোট দেওয়া আছে, ভাইভা। এই ভাইভাটা কিন্তু শুধু তোমাদের ওই ভাইভার জন্য ভাইভা নয়, এতে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের মেন পরীক্ষায় আসে, যেমন হোয়াট ইজ ক্যাটাস্ট্রফিক ক্যান্সেলেশন, মেন পরীক্ষায় আসে, ঠিক আছে? ওকে, তারপরে আচ্ছা, ইন্টারপোলেশনে ভালো একটা কথা, ইন্টারপোলেশনে ওয়ার্স্ট্রাস পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন থিওরেম, সেখান থেকে ইউনিকনেস অফ দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল তৈরি করবে কিন্তু, ঠিক আছে? তোমাদের খাতায় লেখা আছে, এখানে নেই, নোটে নেই, ওটা তোমাদের খাতায় আছে, এই নোটে নেই, ওটা খাতায় করানো আছে, ঠিক আছে? ভাই বাকি দেখো, এখানে আরো অনেক প্রশ্ন আছে এমসিকিউ এর ভাইভার জন্য, ঠিক আছে? সেগুলো আমি পরে বলবো, এখানে বলে লাভ নেই আমাদের, ওকে? নয়েজ লেভেল তোমাদের খাতায় লেখা আছে, হোয়াট ইজ নয়েজ লেভেল, তৈরি করবে পরীক্ষার জন্য, ঠিক আছে? আচ্ছা, অপারেটর থেকে এই দুটো ফর্মুলা আমি বুঝিয়ে দিয়েছিলাম, ফর্মুলা দুটো মুখস্থ রাখবে, তোমাদের খাতাতেও লেখা আছে, ঠিক আছে? বুঝিয়েও দিয়েছিলাম, তোমাদের ফ্রেশ নোটেও লেখা আছে, এখানেও আছে, রেডি করবে। কিন্তু এটা অপারেটরে আমি বলিনি, এটা অন্য কিছু পড়াতে গিয়ে বলেছিলাম, সম্ভবত ডিফারেন্সিয়েশন পড়াতে গিয়ে বলেছিলাম। অপারেটরের তোলা নেই এটা, তোমরা যখন খাতায় খুঁজবে অপারেটরে পাবে না, ডিফারেন্সিয়েশনে, বোধহয় ডিফারেন্সিয়েশন করানোর সময় বলেছিলাম, ঠিক আছে?
কিন্তু আমি পড়িয়েছিলাম। আচ্ছা, এইটা তৈরি করবে। why divided difference interpolation formula better than Lagrange's formula, এটা খাতাতেও লেখা আছে, এখানেও আছে, খাতাতেও আছে, দুই জায়গায় আছে। সিগনিফিকেন্ট ডিজিট তো আর বলে কাজ নেই, তো আসবেই একদম শিওর শট, এমসিকিউ তে তো আসবেই। আচ্ছা, এইটা লিমিটেশন ফর নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন রেডি করবে, ঠিক আছে? নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের লিমিটেশন। আচ্ছা, ডিগ্রি অফ প্রিসিশন তো পড়িয়েছিলাম, এখানে ডিগ্রি অফ অ্যাকিউরেসি দুটো আলাদা জিনিস, ঠিক আছে? এটাকে রেডি করবে। ডিগ্রি অফ প্রিসিশন যেটা পড়েছো সেটা, ডিগ্রি অফ অ্যাকিউরেসি দুটো আলাদা জিনিস, এটা রেডি করবে, ঠিক আছে? ইনভার্স ইন্টারপোলেশনের বেসিক অ্যাজাম্পশন, এই যে তোমরা বলছো না ইন্টারপোলেশন আমরা করেছি, ঠিক আছে? তো ইন্টারপোলেশন যদি পুরো নাও করো, কিছু কিছু জিনিস আছে যেগুলো করলে তোমার কাজ হয়ে যাবে, কারণ দেখো এররের সাথে ইন্টারপোলেশন জুড়ে দেয়, যেমন এই বছরের জন্য হারমাইট ইম্পর্টেন্ট বলেছি, তো এইটাও করবে ইনভার্স ইন্টারপোলেশনের বেসিক অ্যাজাম্পশন, ঠিক আছে? যদি ইনভার্স ইন্টারপোলেশন থেকে ডাইরেক্ট প্রশ্ন দেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু এই ধরনের প্রশ্ন দিতেই পারে। আচ্ছা, বেশ, ঠিক আছে, এইটুকুই রেডি করো আপাতত। আচ্ছা, হ্যাঁ, ডিরেক্ট মেথড ইটারেটিভ মেথডের মধ্যে ডিফারেন্স কোনটা বেটার, ডিফারেন্স বেসিক্যালি, ঠিক আছে? এটা রেডি করবে। চলো, ঠিক আছে, এটাই রেডি করো, ঠিক আছে? আর সেরকম কিছু বলার নেই। এবার এখান থেকে যা বলবো ভাইভাতে, এবার এখান থেকে যা বলবো না সে ভাইভাতে, ঠিক আছে? এখানে আর কিছু বলার নেই। স্যার যেগুলো মার্ক করলেন ওইটা পাঠিয়ে দেবেন না, ঠিক আছে? আর স্যার বলছি ওয়েস্ট্রাস ইন্টারপোলেশন কোন লেকচারটা আছে একটু বলতে পারবেন? ওয়েস্ট্রাস ইন্টারপোলেশন না, ওয়েস্ট্রাস পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন থিওরেম, ঠিক আছে? ওটাই স্যার, ওটাই, হ্যাঁ ওটাই কোনটা কোথায় বলতে পারবেন? ইন্টারপোলেশনের একদম প্রথম ক্লাসেই থাকবে। এই যে, ঠিক আছে, ইন্টারপোলেশনের একদম প্রথম ক্লাস এখানে আছে। শুধু ওইটুকু, ওই লাইন যেটুকু আছে ওইটুকুই তো? না না না, এখান থেকে ইউনিকনেস অফ দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল ওইটাও আছে। এটা বোধহয় ইউনিকনেসটা সম্ভবত সেকেন্ড ক্লাসে আছে, তাহলে ফার্স্ট ক্লাসে তো ইউনিকনেসটা পাচ্ছি না, তাহলে সেকেন্ড ক্লাসে আছে ইউনিকনেসটা। ওয়েস্ট্রাসকে কাজে লাগিয়ে ইউনিকনেস অফ দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, হ্যাঁ ওই রোজ দিয়ে করে ওটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ক্লাসে আছে তো নাকি? সেকেন্ড ক্লাসে আছে। यस, এই তো, এই যে এইটা, এইটা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এই কোশ্চেনটা, ঠিক আছে? চলো, এটা রেডি করো, ঠিক আছে? ওকে, নেক্সট যে রিভিশন ক্লাসটা নেব সেখানে আমি তোমাদের আপডেটটা চাইবো যে কতটা রেডি হলো, ওকে? এবং তার সাথে সেই ক্লাসে ওই যে বললাম নিউটনস মেথড শিওর শট 2025 ওইটা করিয়ে দেবো, ছোট্ট মেথড, ওটা বড় কিছু না, ঠিক আছে? থিওরিটিক্যাল মেথড কিন্তু ছোট, টেলরস থিওরেম ইউজ করে করা হয়, সোজা জিনিস একদম, ঠিক আছে? আর এমসিকিউ করাবো, ঠিক আছে? রেডি করো,
ঠিক আছে, ব্যাস। চলো আবার রিভিশন ক্লাসে নেক্সট যেদিন ডাকবো সেদিনকে কথা হবে, তার মাঝখানে জিনিসগুলোকে রেডি করো। তোমাদেরকে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 4 তারিখ। তো চলো তোমাদেরকে 3 দিন টাইম দিলাম। আমি 7 তারিখে তোমাদের সাথে আবার কথা বলবো। মাঝখানে 7 তারিখ রাতে, মানে পুরো 3 দিন থাকছে, পুরো 3 দিন মাঝখানে টাইম থাকছে। চলো রেডি করো, বোঝা গেল? বলো কোন ইউনিটটা প্রথমে শুরু করব, মানে এক্সাম লেখার জন্য? কোন ইউনিটটা? ও লেখার জন্য অবশ্যই ডিফারেন্সিয়েশন, এই মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইউনিট 6। দেখো একটা জিনিস বলি, সবার প্রথমে তুমি ইউনিট 6 করবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন একটাই আছে, স্বাভাবিক ব্যবহারটা নামিয়ে দেবে আগে, ঠিক আছে? তারপরে চলে আসবে ফার্স্ট ইউনিট, মানে 1 2। এখানে তোমার যেহেতু অপারেটর আছে, অপারেটরের এরর সোজা হয়, নামিয়ে দেবে, ঠিক আছে? তাহলে একটা একটা করে যেগুলো আছে নেমে গেল, সিঙ্গেল ইউনিট নামিয়ে দিয়েছো। এবার ডাবল ইউনিটে হাত দেবে। ডাবল ইউনিট কোনটা স্টার্ট করবে? ডাবল ইউনিট সবার প্রথমে স্টার্ট করবে এই যে ইউনিট 5, এলইউ ডিকম্পোজিশন। তোমার ফার্স্ট টার্গেট মানে দুটোর কোয়েশ্চেন, যেখানে দুটো আছে আর কি, দুটো প্রশ্ন আছে। তোমার ফার্স্ট টার্গেট এলইউ ডিকম্পোজিশন হয়ে গেল, নেমে গেল। তারপর গস সিডল বা পাওয়ার মেথড, যেটা ভালো লাগবে করে ফেলবে, ঠিক আছে? হয়ে গেল। তারপরে চলে যাবে ডাইরেক্ট ইন্টিগ্রেশন, করে ফেলবে। এবার যদি ইন্টিগ্রেশনে তোমার দুটো কমন চলে আসে, তাহলে আমি বলবো ডিফারেন্সিয়েশনে হাত দেওয়ার দরকার নেই, ইন্টিগ্রেশন করে বেরিয়ে চলে যাবে। আর যদি দেখো ডিফারেন্সিয়েশনে অঙ্ক এসছে, তাহলে অবশ্যই সেটা করবে, তখন ইন্টিগ্রেশন একটা করবে, ডিফারেন্সিয়েশন একটা করবে। আর যদি দেখো ডিফারেন্সিয়েশনে থিওরি এসছে, তখন ইন্টিগ্রেশন থেকেই দুটো করবে, চেষ্টা করবে। থিওরি আমি বলবো অ্যাভয়েড করাই বেটার সবসময়, ঠিক আছে? ফালতু হেডেক নেওয়ার কোনো দরকার নেই, ওকে? তবে একদম ছেড়ে রাখবে না, কারণ ইন্টিগ্রেশনে কিন্তু বাইরে থেকে কোয়েশ্চেন দেয়। তোমাদের আগেও দেখিয়েছি যে 2022-এ এমন একটা প্রশ্ন এসেছে যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির ইতিহাসে কখনো আসেনি। এমন একটা প্রশ্ন ইন্টিগ্রেশনে 2022-এ দিয়েছে যেটা কোনোদিন আসেনি, এমনকি তোমার বইতেও নেই। তবে আমি করিয়ে দিয়েছি সেটা। কিন্তু ব্যাপার হলো এটা, ইন্টিগ্রেশনে কিন্তু উল্টো পাল্টা কোয়েশ্চেন ঢোকায়, তো ডিফারেন্সিয়েশনটা তোমাকে বাঁচাবে সেই জন্য, ঠিক আছে? যদি মানলাম যে ডিফারেন্সিয়েশনে ইন্টিগ্রেশনে তোমার দুটো প্রশ্নই খারাপ দিলে, একটা প্রশ্ন তো ভালো দেবে মিনিমাম, আর ডিফারেন্সিয়েশন তোমার আছে, ওই জন্য ডিফারেন্সিয়েশন যে থিওরি ছেড়ে দেবে তা নয়, সুযোগ বুঝে যে ডিফারেন্সিয়েশনে দেখলাম যে অঙ্ক আছে তো সেটা করবো, ইন্টিগ্রেশন করবো। যদি আমার ইন্টিগ্রেশনে এই দুটো সোজা সোজা জানা থাকে, আমি ডিফারেন্সিয়েশনের থিওরিতে হাত দেবো না, কারণ থিওরি তো টাইম খাবেই, তো টাইম বাঁচানোটা তো উদ্দেশ্য, সেই জন্য বলছি, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি চলে আসবে সোজাসুজি এই ইউনিট 4-এ। ইউনিট 4-এ আমি তোমাকে যেটা করাবো বললাম নেক্সট দিন, সেটা হচ্ছে নিউটনস মেথড, ঠিক আছে? নিউটনস এইটা 2025-এ আসবেই আমার মন বলছে। তো এটা যদি কোয়েশ্চেনে পেয়েই যাও, তো আমি তো বলেই দিলাম যেটা মোটামুটি এক কথা হয়, সাইজটা একটু সামান্য বড়র দিকে, কিন্তু এটা খুব সহজ, ঠিক আছে? তো এটা তো তোমার ছাড়ার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে? আর তারপর এখান থেকে যে কোনো একটা বেছে নেবে, এই তো। ইউনিট 4টাকে সবার শেষে রাখবে, শুরু করবে ইউনিট 6 থেকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তারপর চলে যাবে অপারেটর এরর, তারপর চলে যাবে তুমি ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, তারপর চলে যাবে তুমি এলইউ ডিকম্পোজিশন, গস সিডল, বা আগে তুমি এলইউ ডিকম্পোজিশন করে নেবে, গস সিডল করে নেবে, তারপর চলে যাবে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন। এখানে একটা কথা বলি, এই ইউনিটটা কিন্তু লিখতে গিয়ে টাইম খাবে, এই ইউনিটটা, এটা টাইম কনজিউমিং, তাই এর জন্য কিন্তু একটু বেশি টাইম রাখবে। সে তোমার গস সিডল লেখো, সে তোমার পাওয়ার মেথড করো, যাই করো না কেন একটু টাইম খাবে, তো এখানে কিন্তু একটু স্পেশাল টাইম রাখবে, ঠিক আছে? এই ইউনিট 5টার জন্য এ টাইম খাবে। টাইম বাঁচাবে কে জানো? টাইম বাঁচাবে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, টাইম বাঁচাবে, টাইম বাঁচাবে তোমার অপারেটর এরর, টাইম বাঁচাবে, এরা টাইম বাঁচাবে, ঠিক আছে? টাইম বাঁচাবে তোমার নিউটনস মেথড, যদি নিউটনস মেথড আমার মন বলছে আসবে, যদি এসেই যায় তো খুব ভালো কথা, তাহলে এ তোমার টাইম বাঁচাবে। কেন টাইম বাঁচাবে? কারণ তো মুখস্থ লিখবে তুমি, তোমাকে কিছু ভাবতে হবে না, সোজা জিনিস একদম, ঠিক আছে? একদম সোজা জিনিস, ঠিক আছে? ওকে, এরা তোমার টাইম বাঁচাবে, যেগুলো টাইম বাঁচাবে সেগুলোকে তাড়াতাড়ি নামাতে হবে। যে টাইম খাবে, ইন্টিগ্রেশন টাইম বাঁচাবে, টাইম খায় না ইন্টিগ্রেশন বেশি, ইন্টিগ্রেশন টাইম বাঁচায়, ঠিক আছে? টাইম বাঁচাবে। তারপর যদি ডিফারেন্সিয়েশনের অঙ্ক আসে, যেটা এবার আসার চান্স খুব বেশি, ডিফারেন্সিয়েশনের অঙ্ক আসার চান্স বেশি, তো সে তোমার টাইম বাঁচাবে, ঠিক আছে? তো টাইম খাবে হচ্ছে ইউনিট 5 এর জন্য স্পেশাল টাইম রাখবে, মানে ইউনিট 5-এ দুটো প্রশ্নের জন্য মোটামুটি তুমি তুলে রাখবে 25 মিনিট মিনিমাম, যদি আধ ঘন্টা রাখতে পারো খুব ভালো হয়। মানে তোমার টার্গেট এটা থাকবে যে ইউনিট 5 এর জন্য মোটামুটি মিনিমাম 25 মিনিট, আর এমসিকিউ এর জন্য আধ ঘন্টা, এইটাকে রেখে তারপরে তুমি যা খুশি করো, ঠিক আছে? এটা হিসাবটা রাখবে। বেশ, চলো
তাহলে নেক্সট তোমাদের 7 তারিখে ডাকছি, 7 তারিখ, ঠিক আছে? 7 তারিখের মধ্যে জিনিসপত্রগুলো কমপ্লিট করে নাও গুছিয়ে, যা যা বললাম, যে যেরকম অবস্থায় আছো সেই অনুযায়ী কমপ্লিট করে নাও, ঠিক আছে? রঞ্জন কিছু বলছো, বলো। স্যার বলছিলাম ইউনিট 4 রেগুলার ফলসিটা হয়েছে না, রেগুলার ফলসি করাইনি, আগে এটা করো না, তারপর যদি দরকার মনে করো তাহলে হয়ে যাবে, অসুবিধা কি আছে? আপাতত এটা করো, ঠিক আছে? ওকে স্যার। স্যার ওটা কি আপনার চান্সেস নেই? এখন দেখো, করতে চাইলে তো অনেক কিছু করানো যায়, তো রেগুলার ফলসি করানোর ইচ্ছা নেই খুব একটা, ব্যাপারটা হচ্ছে এটাই। এর অল্টারনেটিভ যেগুলো আছে সেগুলোই তোমাকে করানো আছে, তো পেয়ে যাবে আশা করছি, ঠিক আছে? বলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তৈরি করো না। স্যার বলছিলাম ইউনিট বলো। স্যার বলছিলাম ইউনিট 6 এ আমাদের সেকেন্ড অর্ডার আরকি মেথডের অঙ্কগুলো কি রেডি করব? সেকেন্ড অর্ডার আরকি মেথডের অঙ্ক কোনোদিন পরীক্ষায় আসেনি, এখন সেই জন্য আমি সেইভাবে জোর দিইনি ওর উপরে, ঠিক আছে? এখন ফর্মুলা তোমার কাছে আছে, ফোর্থ অর্ডার আরকি মেথড যেভাবে হয় একইভাবে সেকেন্ড অর্ডার আরকি মেথড হয়, সিমিলার ফর্মুলা, একদম সিমিলার ফর্মুলা, ঠিক আছে? তো চাইলে করতে পারো, কিন্তু কোনোদিনও আসেনি পরীক্ষায়, বুঝলে? ওকে স্যার। ঠিক আছে, রেডি করো জিনিসগুলো ভালো করে, আশা করছি কারোর কোনো জায়গায় সমস্যা হবে না। যেভাবে করানো আছে রেডি করো জিনিসটা, যথেষ্ট টাইম কিভাবে কমিয়ে করব, কিভাবে কম টাইমের মধ্যে নামাবো, সেইটা জিনিসটা যথেষ্ট ভাবার বিষয়, ঠিক আছে? কারণ তোমাকে সেইভাবে প্রিপেয়ার হতে হবে, ওকে? তোমার সমস্যা হবে এক জায়গাতেই, যে কম টাইমে বেশি জিনিস আনসার করতে হচ্ছে অন্য পেপারের তুলনায়, ওকে? সেইখানে টাইম ম্যানেজমেন্টটা খুব একটা বিশাল বড় ম্যাটার করে। এই জন্য এই যে হিসাবটা দেখালাম টাইমের, যে মোটামুটি একটা 5 নাম্বারের কোয়েশ্চেনের টার্গেট রাখবে যে 10 মিনিট, ঠিক আছে? 11 মিনিট ম্যাক্সিমাম, তার চেয়ে বেশি যেন না যায়। তার চেয়ে বেশি যদি যায় তাহলে সেটা তোমাকে অন্য জায়গা থেকে ম্যানেজ করতে হবে, এই হিসাবটা রাখবে যে যদি আমাকে কোনো একটা কোয়েশ্চেনে 15 মিনিট লাগতে পারে, তাহলে অন্য কোয়েশ্চেনগুলো 10 মিনিট করে নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? মাঝখানে তো আবার টিচারসরা আসবে হাজারটা সাইড দিতে। হ্যাঁ, এই জায়গাগুলো একটুখানি নিজেকে সচেতন হতে হবে, যে শুধু শুধু মানে টাইম দেওয়া যাবে না, সবকিছু রেডি রাখতে হবে আগে থেকে, যাতে তোমার টাইম নষ্ট না হয়। এবার এসে যদি টিচার দেখেন যে তুমি খাতায় এটা লেখনি সেটা লেখনি, তখন তোমাকে দিয়ে এখন এগুলো করাবে, তোমার টাইম যাবে। তো তোমাকে ওগুলো রেডি রাখতে হবে যাতে পরে টাইম না যায়, বুঝতে পারছো? আগে থেকে রেডি রাখলে কি হয়, যিনি সাইন করতে আসছেন তিনি সাইন করে বেরিয়ে চলে যাবেন, তিনি কি তোমার সাথে এসে বকবেন? তা তো নয়। তুমি যদি রেডি না রাখো তখন তিনি তোমার সাথে এসে বকবেন, তখন তোমার টাইমটা যাবে, ঠিক আছে? না স্যার, কেউ আছে স্যার অ্যাডমিট কার্ড দেখতেই থাকে, স্যার খাতা নিয়েছে অ্যাডমিট দেখে ম্যাচ করেই চলেছে, পাশে রেখে দেবে। একটা জিনিস এইখানে আমরা কি স্ট্র্যাটেজি নিতাম বলি, ধরো আমি লিখছি, ঠিক আছে? আমি বুঝতে পারছি যে এবার আমার দিকে আসছে, আমার কাছে আমার মেন খাতায় তখনও 3টে পেজ বাকি রয়েছে কি 4টে পেজ বাকি রয়েছে মেন খাতায়, ঠিক আছে? আমি মেন খাতা রেখে দেবো, রেখে দিয়ে আমি পেপার নেব, সেই পেপারে করব, বুঝতে পারলে? বোঝা গেল? এটা ভালো আইডিয়া। হ্যাঁ তো মেন খাতা পাশে পড়ে রয়েছে, অ্যাডমিট কার্ড পাশে পড়ে রয়েছে, এবার তিনি দেখুন, নিয়ে পড়ুন, মুখস্থ করুন, তাতে আমার কি যায় আসে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তো এটা বুঝে নিতে হবে নিজেকে যে মোটামুটি আমার এতটা পেজ বাকি রয়েছে, তো এটা আমি পরে কভার করে নিতে পারবো, বা কভার যদি নাও করতে পারি ভেতরে ঢুকিয়ে স্টেপল করে দেবো, এই তো ব্যাপারটা, আর কি আছে, ঠিক আছে? আমি যদি পরে ভুলেও যাই যে আমার মেন খাতায় 3টে পেজ বাকি ছিল, আমি ভুলে গেছি, তো ভেতরে ঢুকিয়ে স্টেপল করে দেবো বা এই পেজগুলো ক্রস করে দেবো। সবচেয়ে খারাপ কি হবে, যে আমি 3টে পাতার ফাঁকা রেখেছিলাম, আমি ভুলে গেছি, দুটো লাইন টেনে ক্রস করতে ক সেকেন্ড লাগে, ঠিক আছে? ঠিক আছে, এই তো ব্যাপারটা। চলো, ঠিক আছে? যারা টপোলজিতে আছো তারা থাকো, যাদের নিউমেরিক্যালে আছো তাদের সাথে আবার 7 তারিখ কথা হবে, 7 তারিখ রাত্রে, ঠিক আছে? চলো।